Hello and welcome to the video lecture of semester 2 paper CC3 topic thermodynamics and kinetics of organic reactions. এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্গানিক রিঅ্যাকশনদের দুটো যে অ্যাসপেক্ট রয়েছে সেই কাইনেটিক এবং থার্মোডাইনামিক অ্যানালিসিস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। একটা রিঅ্যাকশন যখন হয় তখন তার দুটো অ্যাসপেক্ট নিয়ে কেমিস্টরা মোস্টলি ইন্টারেস্টেড থাকে। একটা হচ্ছে থার্মোডাইনামিক অ্যাসপেক্ট, যেটা ইকুইলিব্রিয়াম সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়, আরেকটা হচ্ছে কাইনেটিক অ্যাসপেক্ট, যেটা রিঅ্যাকশনের রেট নিয়ে ডিসকাশন করে। থার্মোডাইনামিক অ্যাসপেক্টটা টোটালি ইকুইলিব্রিয়াম রিলেটেড এবং সেটা যে ধরনের কোশ্চেনের উত্তর দেয় সেটা হচ্ছে সর্ট অফ এরকম যে হাউ ফার ডাজ দ্য রিঅ্যাকশন গো। অর্থাৎ যদি আমি একটা রিঅ্যাক্ট্যান্ট আর থেকে রিঅ্যাকশন শুরু করি, তাহলে প্রোডাক্ট যদি তৈরি হয়, যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনই বা কত। প্রোডাক্টের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের থেকে বেশি আছে, নাকি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন প্রোডাক্টের থেকে বেশি আছে, নাকি দুটো সমান আছে, বা কোনটা বেশি কোনটা কতটা বেশি, এই প্রশ্নগুলোর উত্তর আসে থার্মোডাইনামিক্স থেকে। আর কাইনেটিক্স কিন্তু এটা সম্পূর্ণ অন্য প্রশ্নের উত্তর দেয়, সেটা হচ্ছে রিঅ্যাকশনটা কত তাড়াতাড়ি এগোচ্ছে বা হাউ ফাস্ট ডাজ দ্য রিঅ্যাকশন প্রসিড। এই যে দুটো ডোমেন, এই দুটো ডোমেন সম্পূর্ণ আলাদা, কখনো কখনো তারা রিলেটেড, কিন্তু তারা দুটো সেপারেট কোশ্চেনের উত্তর দেয় এবং এদেরকে নিয়ে যদি কাল্টিভেট করতে হয় তাহলে আমাদেরকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, যে কোনো একটা রিঅ্যাকশনের একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশনকে ভালোভাবে জানতে হবে। কোনো রিঅ্যাকশন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, আমরা এখানে একটা রিঅ্যাক্ট্যান্ট দেখিয়েছি, মাল্টিপল থাকতে পারে, সেখানে প্রোডাক্ট একটা দেখানো হয়েছে, এখানেও মাল্টিপল প্রোডাক্টস থাকতে পারে। তো ইকুইলিব্রিয়াম ধরা যাক এস্টাবলিশড হয়েছে, তো সেখানে আমরা ইকুইলিব্রিয়ামের রিলেটেড কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে একটা টার্মকে ইউজ করি, যেটাকে ডিফাইন করা হয় এইভাবে যে যখন ইকুইলিব্রিয়াম সেট করেছে তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, তাদের এই যে রেশিওটা, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখন এই ইকুইলিব্রিয়ামটা কতটা তাড়াতাড়ি রিচ করেছে নাকি ইকুইলিব্রিয়াম রিচ করতে অনেক দেরি হয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু থার্মোডাইনামিক্স থেকে পাওয়া যাবে না। রিঅ্যাক্ট্যান্ট কত তাড়াতাড়ি প্রোডাক্টে কনভার্ট হচ্ছে এবং প্রোডাক্ট কত তাড়াতাড়ি রিঅ্যাক্ট্যান্টে কনভার্ট হচ্ছে, সেটা কাইনেটিক্স সেই উত্তরটা দেবে, এবং সেইটাকে জানার জন্য আমাদের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বা রিঅ্যাকশন এনার্জি ডায়াগ্রাম এইটা স্টাডি করতে হবে। এই রিঅ্যাকশন এনার্জি ডায়াগ্রামটা খুব ক্রুডলি বলতে গেলে এটা একটা এনার্জি ভার্সেস রিঅ্যাকশন কোঅর্ডিনেট বলে একটা জিনিসের প্লট। এনার্জি তো ঠিক আছে, বোঝা গেল যে প্রত্যেকটা মলিকিউলের মধ্যে কিছু এনার্জি আছে, তো রিঅ্যাক্ট্যান্টেরও কিছু এনার্জি থাকবে, প্রোডাক্টেরও কিছু এনার্জি থাকবে, কিন্তু এই রিঅ্যাকশন কোঅর্ডিনেট এটা কি জিনিস, এটাকেও যদি আমি খুব ক্রুডলি বলতে যাই সফিস্টিকেটেড ওয়েতে না গিয়ে, তাহলে এটা বেসিক্যালি একটা মলিকিউল, রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, তার যে প্রোগ্রেস টুয়ার্ডস ইটস কনভার্সন ইনটু প্রোডাক্ট মলিকিউল, তার একটা কোয়ান্টিটেটিভ মেজার। সেটা কতটা কনভার্সন হয়েছে, রিঅ্যাক্ট্যান্টের চেহারাটা বদলে কতটা প্রোডাক্টে কনভার্টেড হয়েছে, তার মেজার, সেটা যেটা দিয়ে মাপা হয় সেটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। ইউপ্যাকেট যদি ডেফিনেশন দেখা যায়, তাহলে ইউপ্যাকেট ডেফিনেশনটা হচ্ছে এরকম যে রিঅ্যাকশন কোঅর্ডিনেটটা একটা জিওমেট্রিক প্যারামিটার, যেটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, সেটা একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল হতে পারে, মোর দেন ওয়ান রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল হতে পারে, তার কনভার্সন টু প্রোডাক্ট মলিকিউল, এই যে চেঞ্জটার সঙ্গে সঙ্গে যে জিওমেট্রিক প্যারামিটারটা চেঞ্জ হয়, এবং এই চেঞ্জটাকে যদি এলিমেন্টারি রিঅ্যাকশনের প্রোগ্রেসের সঙ্গে আমরা কোয়ান্টিটেটিভলি ইকুয়েট করতে পারি, অর্থাৎ এতটা চেঞ্জ হলে এতটা প্রোগ্রেস হয়েছে, অতটা চেঞ্জ হলে অতটা প্রোগ্রেস হয়েছে, এই কথাগুলো যদি বলা যায়, তাহলে তাকে আমরা রিঅ্যাকশন কোঅর্ডিনেট হিসেবে স্পেসিফাই করতে পারি। তো কি ধরনের জিওমেট্রিক প্যারামিটারের কথা আমরা বলছি? একটা বন্ড লেন্থ হতে পারে বা বন্ড অ্যাঙ্গেল হতে পারে, কম্বিনেশন অফ বন্ড লেন্থ হতে পারে, কম্বিনেশন অফ বন্ড অ্যাঙ্গেলস হতে পারে, এইরকম একটা কিছু জিওমেট্রিক প্যারামিটার। আবার কখনো কখনো সেটা নন জিওমেট্রিক প্যারামিটারও হতে পারে, অর্থাৎ বন্ড অর্ডার যদি ধরা হয়, একটা পার্টিকুলার বন্ড রিঅ্যাক্ট্যান্টে আছে, সেখানে তার বন্ড অর্ডার ধরে নেওয়া যাক 1.0, ফুল বন্ড আছে। এবার যখন প্রোডাক্টে গেছে দেখা যাচ্ছে ওই বন্ডটা ভেঙে গেছে, ওটা নেই, তাহলে ওটার বন্ড অর্ডার তখন 0 হয়ে গেছে, 0.0।
তার মানে নিশ্চয়ই রিয়াকশনটা যত প্রোগ্রেস করেছে ফ্রম রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, তাহলে এই বন্ড অর্ডারের একটা চেঞ্জ হয়েছে। তাহলে এই চেঞ্জটাকে যদি আমরা রিয়াকশনের প্রোগ্রেসের সঙ্গে ইকুয়েট করতে পারি, তাহলে ওইটাকেও আমরা কিন্তু রিয়াকশন কোঅর্ডিনেট বলে ধরবো বা ধরতে পারি। ওকে, দেখা যাক যে এই জিনিসগুলো কি করে বানায়। এখানে অ্যাকচুয়ালি আমরা একটা সিম্পল রিয়াকশন দেখছি যেটা আমাদের এই সেমিস্টারে পড়তেও হবে, সেটা হচ্ছে আরএক্স এর সাথে এনইউ মাইনাস নিউক্লিওফাইলের রিয়াকশন হচ্ছে। অ্যালকিল হ্যালাইড, তার সাথে নিউক্লিওফাইলের রিয়াকশন হয়ে এখানে তৈরি হচ্ছে আরএনইউ, এবং সেখান থেকে এক্স মাইনাস লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে আসছে। এটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কেন বলি? তার কারণ এক্স কে সরিয়ে নিউক্লিওফাইল ঢুকছে আর এর গায়ে, অতএব সাবস্টিটিউট করছে, এবং যেহেতু নিউক্লিওফাইল অ্যাটাক করে এক্স কে বের করে দিচ্ছে, এক্স মাইনাস কে বের করে দিচ্ছে, তাই এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে এবারে এই যে এটাকে আমরা বলতে পারি এটা আমাদের রিয়াক্ট্যান্ট, আর এটা আমরা বলতে পারি এটা আমাদের প্রোডাক্ট। এখানে নাম্বার অফ প্রোডাক্টস দুটো, নাম্বার অফ রিয়াক্ট্যান্টস দুটো। অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইল হচ্ছে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট মলিকিউল আরএনইউ আর এক্স মাইনাস লিভিং গ্রুপ এরা হচ্ছে আমাদের কালেকটিভ প্রোডাক্ট। তাহলে এদের আমরা যদি দেখার চেষ্টা করি যে এদের শুরুতে এনার্জিটা কিরকম ছিল, রিয়াকশনের শেষে এনার্জিটা কিরকম হয়েছে, এবং ইন বিটুইন এই যে স্পিসিসগুলো ইনভলভড আছে তাদের এনার্জিটা কিভাবে ভ্যারি করছে, তাহলে সেইটাকে যদি প্লট করার চেষ্টা করা হয়, ইকুয়েটিং দ্যাট প্রোগ্রেস উইথ সাম সর্ট অফ জিওমেট্রিক প্যারামিটার্স, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা আলটিমেটলি আমরা পাবো রিয়াকশন এনার্জি ডায়াগ্রাম বা প্লট অফ এনার্জি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেট। তো এখানে আমরা কি নিতে পারি, জিওমেট্রিক প্যারামিটার বা নন জিওমেট্রিক প্যারামিটার হিসেবে আমরা কি নিতে পারি, যাতে এনার্জিটা যতটা চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে সেই প্যারামিটারটাও চেঞ্জ হচ্ছে। তো আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে আর এক্স এ একটা আর আর এক্স, আর মানে অবভিয়াসলি একটা কার্বন বেস গ্রুপ, সেখানে সি এক্স বন্ড ছিল, সেটা সি এ নিউ বন্ডে কনভার্টেড হয়েছে। আর রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে প্রথমে কোনো আর এর সাথে এনইউ এর কোনো বন্ড ছিল না, সে তারপরে যখন রিয়াকশন হয়ে গেছে তখন আর এনইউ বন্ড আমরা পেয়েছি। তার মানে আর এক্স এর বন্ড অর্ডার সেটা বেসিক্যালি প্রথমে রিয়াক্ট্যান্টে ছিল 1.0, কিন্তু তারপরে যখন প্রোডাক্টে পৌঁছে গেছে সেটা হয়ে গেছে 0। আর আর এনইউ এর বন্ড অর্ডার প্রথমে ছিল 0, তাহলে যখন রিয়াকশন শেষ হয়ে গেছে তখন আমরা সেখানে বন্ড অর্ডার পাচ্ছি 1। তাহলে এবার এইটাকে যদি আমরা খুব কোয়ান্টিটেটিভলি না গিয়ে, কারণ যেহেতু আমাদের রিয়াকশনটা একটা হাইপোথেটিক্যাল রিয়াকশন, আমরা আরের কোনো ভ্যালু, আরের কোনো আইডেন্টিটি স্পেসিফাই করিনি, টেম্পারেচার বলিনি, সলভেন্ট বলিনি, কিছুই বলিনি, জাস্ট একটা স্কেলিটাল রিয়াকশন, একটা জাস্ট অ্যানাটমি রিয়াকশনটা দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে কোয়ালিটেটিভলি এরকম যদি বলি যে আমরা বেসিক্যালি মনিটর করছি আর এক্স বন্ড ব্রেকিং এবং আর এক্স বন্ড আর এনইউ বন্ড মেকিং, এই দুটোকে যদি আমরা মনিটর করি, তাহলে আমরা একটা এই ধরনের 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম পাবো। এখানে বেসিক্যালি আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছি, এবং আমরা প্লট করছি একটা অ্যাক্সিসে, যেটা ম্যাজেন্টা কালার দিয়ে আঁকা আছে, সেটা হচ্ছে আর এক্স এর বন্ড ব্রেকিং। অবভিয়াসলি এটা একটা স্কোয়ার, যে স্কোয়ারের এই আর্মটা আর এই আর্মটা এরা হচ্ছে বেসিক্যালি প্যারালাল। তার মানে তুমি এই অ্যাক্সিসে যা প্লট করবে এই অ্যাক্সিসেও বেসিক্যালি তুমি তাই প্লট করছো। তার মানে এখানটায় আমরা প্লট করছি আর এক্স এর বন্ড ব্রেকিং, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করে যদি আর এক্স মলিকিউলটা এই অ্যাক্সিস বরাবর চলতে থাকে, তাহলে আর এক্স বন্ডটা ক্রমাগত ভাঙতে থাকবে, এবং যখন এই পয়েন্টে এসে পৌঁছবে তখন ওই বন্ডটা কিন্তু পুরো ভেঙে গেছে। আবার সিমিলারলি এই দিকে দুটো আর্ম আছে, এই দুটো আর্মের একটাতে আমরা প্লট করছি, যেটা গ্রিন কালারের অ্যাক্সিস দিয়ে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, সেখানে আমরা প্লট করছি আরএনইউ বন্ড মেকিং, অর্থাৎ আরএনইউ বন্ড ফর্মেশন। এটা যদি প্লট করা যায়, তার মানে যখন এই পয়েন্টে আছে তখন কিন্তু তার কোনো আরএনইউ এর বন্ড নেই, কারণ এই পয়েন্ট মানে হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্ট, সেখানে আরএনইউ এর মধ্যে কোনো বন্ড নেই, বন্ডটা ছিল। কিন্তু যদি তুমি ক্রমাগত এই অ্যাক্সিস বরাবর আসতে থাকো, যখন তুমি এই পয়েন্টে পৌঁছবে তখন আর এবং এনইউ এর মধ্যে কিন্তু বন্ড তৈরি হয়ে গেছে, ফুল বন্ড তৈরি হয়ে গেছে। এবার এই এ থেকে বি, বি মানে হচ্ছে প্রোডাক্ট, এই দুটো এই যে যাত্রাটা বা এই জার্নিটা, এটা তুমি তিনটে ভাবে করতে পারো অবভিয়াসলি। একটা হচ্ছে এই থেকে শুরু করে এই পয়েন্টে পৌঁছলে, তারপরে এইখানে পৌঁছলে, অর্থাৎ প্রথমে তুমি এই অ্যাক্সিস বরাবর আসছো মানে তুমি আর এক্স বন্ডটাকে ভাঙলে, তারপরে সেটা তার মধ্যে তুমি আর এনইউ বন্ডটাকে তৈরি করলে। অবভিয়াসলি তুমি যদি আর এক্স বন্ডটাকে ভেঙে দাও ফার্স্টে, এবং তাকে সেখানে যদি আর এনইউ বন্ড তৈরি না করো, তাহলে আর থেকে আর প্লাস তৈরি হবে। আরেকটা উপায় হচ্ছে এ থেকে এই পয়েন্টের দিকে এসো, অর্থাৎ প্রথমে আর এর ওপরে এক্স এর সঙ্গে বন্ড না ভেঙে এনইউ দিয়ে আর এর ওপরে একটা বন্ড তৈরি করো। অবভিয়াসলি এটা আমাদের কাছে দেখেই
একটু অদ্ভুত লাগছে, তার কারণ আর এক্স এর এই যে আর গ্রুপটা, এটা তো কার্বন বেস গ্রুপ, তাহলে এনইউ যদি ওখানে একটা বন্ড তৈরি করে, অথচ সেই কার্বনের উপরে এক্সিস্টিং বন্ডগুলোর কোনো একটাও যদি আমরা না ভাঙি, তাহলে কার্বনের উপরে কিন্তু 10টা ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে এবং কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ চলে আসবে। তো থিওরিটিক্যালি স্পিকিং, যে আমরা কি এইটার কথা ভাবতে পারি যে হ্যাঁ, আগে আমরা প্রথমে একটা বন্ড ফর্মেশন করলাম, তারপরে আমরা সেখান থেকে একটা বন্ডকে ভেঙে দিলাম, এবার এগুলো কোন বন্ডটা ভাঙছি? অবভিয়াসলি আরেক্স বন্ডটা ভাঙছি। তার মানে এই দুটো পথ আমার কাছে থিওরিটিক্যালি অ্যাভেলেবল। আর 3 নম্বর পথটা হচ্ছে যে সাইমালটেনিয়াসলি আর এক্স বন্ডটাকে ভাঙো এবং আর নিউ বন্ডটা তৈরি করো, কারণ আমরা যখন এই পথে আসছি তখন আর এক্স বন্ড ভাঙা হচ্ছে, আর নিউ বন্ড তৈরি হচ্ছে না। এখানে পৌঁছেছি, আর এক্স বন্ড টোটালি ভেঙে গেছে, এইবার আমরা এই দিক দিয়ে যখন আসছি তখন আর নিউ বন্ড তৈরি হচ্ছে, কিন্তু আর এক্স বন্ড কিন্তু অলরেডি ভেঙে গেছে। এখানে আবার গল্পটা উল্টো, এখানে আর নিউ বন্ড তৈরি হচ্ছে 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 কিন্তু আর এক্স বন্ড ভাঙছে না। এটা হবে কিনা সেটা অন্য কথা, কিন্তু থিওরিটিক্যালি ভাবা যায়। এখানে যখন পৌঁছেছে তখন আর এক্স বন্ডটাও আছে, আর নিউ বন্ডটাও আছে। এবার তারপরে যখন তুমি এই অ্যাক্সিস বরাবর যাত্রা শুরু করলে, তখন কিন্তু তুমি আর এক্স বন্ডটাকে ভাঙছো। অর্থাৎ এখানে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং আলাদা আলাদা স্টেপে হচ্ছে। একটা স্টেপে হচ্ছে বন্ড ব্রেকিং আগে তারপরে বন্ড মেকিং, আর একটাতে হচ্ছে বন্ড মেকিং আগে তারপরে বন্ড ব্রেকিং। তো মাঝখানের পথটা দিয়ে যদি কেউ যায়, মাঝখানে এ থেকে বি যদি ডায়াগোনালি কেউ যায়, তাহলে কি হবে? তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এখানে বন্ড ব্রেকিংও হচ্ছে, এখানে বন্ড মেকিংও হচ্ছে, একসাথেই হচ্ছে। কারণ যখন তুমি এই ডায়াগোনাল বরাবর যাচ্ছ, তার একটা কম্পোনেন্ট অবভিয়াসলি এখানে আছে, তার মানে এখানে আর এক্স বন্ডটা কিছুটা পেয়েছে। আর একটা কম্পোনেন্ট ডেফিনেটলি এই অ্যাক্সিসের উপরে আছে, তার মানে এখানে আর নিউ বন্ডটা খানিকটা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের এই যে রিয়াকশনটা, সেটা কিন্তু এই ডায়াগোনাল বরাবর যাওয়ার রিয়াকশন। এখন আমরা এই অ্যাক্সিসের মধ্যে গুনগুন করলে তো হবে না। অ্যাকচুয়ালি এ থেকে বিতে যখন যাচ্ছে তখন এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। এখানে আমরা একটা গ্রস অ্যাপ্রক্সিমেশন করেছি যে এ আর বি তাদেরকে আমরা একটা লেভেলে রেখেছি। এই অ্যাক্সিসটা হচ্ছে ফ্রি এনার্জি অ্যাক্সিস, বা তুমি এটাকে এনার্জি অ্যাক্সিসও বলতে পারো। তাহলে সেই অ্যাক্সিসের ওপরে এ আর বি একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা অ্যাকচুয়ালি হয় না, কিন্তু আমাদের এই পারপাসে এই মুহূর্তে আমাদেরকে এটা ধরে নিতে হবে যে এরা একই এনার্জিতে আছে, কারণ ছবিটা আঁকতে তাহলে আমাদের সুবিধা হবে। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে যদি আমি এই অ্যাক্সিস বরাবর যাই, আবার তারপরে এখান থেকে বেরিয়ে আসি, তার মানে এইখানে দেখো এই যে ব্ল্যাক কালারের অ্যারোটা দেওয়া, ব্ল্যাক কালারের যে গ্রাফটা দেখা যাচ্ছে, তার মানে এই বরাবর বরাবর উঠছে। তার মানে দেখো, খেয়াল করে দেখো, ও কিন্তু এই অ্যাক্সিসটাকে ফলো করছে। ও উঠছে 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 উঠছে, উঠতে 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 একটা জায়গায় ওর এনার্জি পৌঁছবে। এইখানটায় কি আছে বলো তো? এইখানে এমন একটা স্পিসিস আছে যেখানে আর এ এক্স এর সাথে কোনো বন্ড নেই, এনিউ এর সাথে কোনো বন্ড নেই, তার মানে এখানটায় আছে আর প্লাস। তারপরে আবার এনিউ এর সাথে যখন বন্ড ফর্মেশন শুরু হচ্ছে, তখন আস্তে 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 সে নেমে বিতে পৌঁছবে। ভালো কথা। যদি তুমি এ থেকে শুরু করে অন্য পথে হাঁটো, অর্থাৎ যদি বন্ড মেকিংটা আগে করো, তাহলে আস্তে 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 তুমি এইভাবে উঠছো, হুইচ মিনস বেসিক্যালি তুমি এই অ্যাক্সিসটাকে ফলো করছো। আস্তে আস্তে উঠে তুমি এইখানটায় পৌঁছলে। এখানে কি আছে? এইখানে সেই স্পিসিসটা আছে যেটাতে আর এর সাথে এনিউ এরও বন্ড আছে, এক্স এরও বন্ড আছে, অর্থাৎ আর এর মাথায় মাইনাস চার্জ আছে। অবভিয়াসলি দ্যাট ইজ এ ভেরি হাই এনার্জি স্পিসিস, কারণ কার্বনের উপরে তুমি 10টা ইলেকট্রন দিয়ে দিয়েছো, পেন্টাভ্যালেন্ট কার্বন হয়ে গেছে, টেক্সাস কার্বন হয়ে গেছে। নাও তারপর তুমি এই অ্যাক্সিসটাকে ফলো করলে, হুইচ মিনস আর এক্স বন্ড ব্রেকিং হচ্ছে এবং ফাইনালি তুমি বিতে পৌঁছবে। কিন্তু আমরা যে রিয়াকশনটাকে ডেপিক্ট করেছি এখানে, সেটা কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই না। সেটা হচ্ছে আর এন ইউ বন্ডও সাইমালটেনিয়াসলি তৈরি হবে, আর এক্স বন্ডও সাইমালটেনিয়াসলি ভাঙবে। তার মানে এই পথ দিয়েও যেতে পারে না, এই পথ দিয়েও যাবে না। তাহলে কোন পথটা দিয়ে যাবে? ডায়াগোনাল বরাবর যাবে। ডায়াগোনাল মানে এইখান দিয়ে হামাগুড়ি দিয়ে তো যাবে না। এখানে দেখো একটা গোলাপি রঙের পথ আঁকা আছে, সেই গোলাপি রঙের পথটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল এনার্জি পাথর। তার মানে আস্তে আস্তে এ থেকে উঠে 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 এনার্জিটা বাড়লো, একটা সার্টেন পয়েন্ট অব্দি এনার্জিটা বাড়ার পর তারপর এনার্জিটা কিন্তু কমতে থাকবে। মানে যে অ্যাটমগুলো রিয়াকশন করছে তাদের কালেকটিভ এনার্জি আস্তে আস্তে বেড়ে একটা জায়গায় পৌঁছলো এবং তারপর নেমে এলো। এবার এই পুরো জিনিসটাকে যদি কেউ উপর থেকে এই জায়গায় চোখ রেখে দেখে, ধরো ওপরে এইখানে চোখ রেখে সে যদি উপর থেকে দেখে, তো অবভিয়াসলি তার কাছে এই এনার্জি অ্যাক্সিসটা ইনভিজিবল থাকবে, কারণ সে তো উপরে চোখ রেখেছে, এনার্জি অ্যাক্সিসটা তার দিকে আছে, সে কিছু দেখতে পাচ্ছে না। সে কি দেখবে? এই যে অ্যাক্সিসটা, সেটাকে দেখবে এরকম আর এক্স বন্ড ব্রেকিং। এই অ্যাক্সিসটা এটাকে দেখবে এরকম আর এন ইউ বন্ড মেকিং। অবভিয়াসলি এর প্যারালাল অ্যাক্সিস হচ্ছে এইটা, এর প্যারালাল অ্যাক্সিস হচ্ছে এইটা। যদি এই পথে যেত, তাহলে তোমার এই কালো রঙের পাথরটা ফলো করতো।
আমরা অলরেডি বলেছি যে আমাদের গিভেন রিয়াকশনটার জন্য এই পাথটা ফলো করবে না। যদি এই পথে যেত তাহলে অফকোর্স সেটা এই পাথওয়েকে ডিনোট করছে, কিন্তু সেটাও ফলো করছে না। আমাদের রিয়াকশন সেটা সেরকম নয়, সেখানে আরএনইউ বন্ড মেকিং এবং আরএক্স বন্ড ব্রেকিং একই সাথে হচ্ছে। তাহলে এবার যদি এ থেকে বিতে তুমি যাও ডায়াগোনাল বরাবর, যেটা তোমাকে এখানে গোলাপি পিঙ্ক কালারের ছবিটা দিয়ে দেখানো হয়েছে, গ্রাফটা দিয়ে দেখানো হয়েছে, তাহলে তুমি এইরকম একটা লাইন দেখতে পাবে। এবং এখানে খেয়াল করে দেখো একটা সার্টেন পয়েন্ট আছে যেখানে এনার্জিটা ম্যাক্সিমাম। এ থেকে সেই অবধি যখন পৌঁছতে হবে তখন তোমাকে আপহিল উঠতে হবে, উপরের দিকে উঠতে হবে। আবার যখন তুমি ওই চূড়োটায় পৌঁছে গেলে, পাহাড়ের চূড়োটায় পৌঁছে গেলে, তারপর কিন্তু তুমি নেমে আসবে, তার মানে তখন তুমি ডাউন হিল যাবে। তার মানে এই যে ব্লু অ্যারোটা দেওয়া হয়েছে, এ থেকে এই পয়েন্ট অবধি আসতে গিয়ে তোমাকে আপহিল যেতে হচ্ছে, আর তারপরে যখন তুমি ওই পয়েন্টটাকে ক্রস করে বির দিকে যাচ্ছ তখন তুমি ডাউন হিল যাচ্ছ। এই যে ম্যাক্সিমাম এনার্জির যে পয়েন্টটা না, এটা একটা পার্টিকুলার পয়েন্ট, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, যেটাকে ছোট করে বলা হয় টিএস। টিএস হচ্ছে একটা রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্টে যাওয়ার, আমরা যদি একটা এলিমেন্টারি রিয়াকশনের কথা বলি, সিঙ্গেল স্টেপ এলিমেন্টারি রিয়াকশন, তাহলে সেখানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার সময় এনার্জি আস্তে 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 বাড়ে কালেকটিভলি টোটাল সিস্টেমে। একটা ম্যাক্সিমাম পয়েন্ট ক্রস করে যাওয়ার পর আবার আস্তে আস্তে এনার্জিটা কমে। ওই যে ম্যাক্সিমাম পয়েন্টটা, ওটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এবং মলিকুলটা যখন ওই ট্রানজিশন স্টেটে থাকে তখন তার যে স্ট্রাকচার হয় তাকে আমরা বলি ট্রানজিশন স্টেট স্ট্রাকচার। ট্রানজিশন স্টেট স্ট্রাকচার এমনিতে আমরা খুব কঠিন, কিন্তু আমরা একটু চেষ্টা করতে পারি। এবং ট্রানজিশন স্টেটের জন্য আমরা ডাবল ড্যাগার, জোড়া ছুরি এরকম একটা, বাই কনভেনশন এরকম একটা সিম্বল ব্যবহার করতে পারি। তো এই ডাবল ড্যাগার সিম্বলটা ইউজ করা হয়েছে। আর এর সাথে এক্স এর বন্ড ভাঙছে এই পথ বরাবর যখন যাচ্ছি, সাইমালটেনিয়াসলি আর এর সাথে এনইউ এর বন্ড তৈরি হচ্ছে। যখন ট্রানজিশন স্টেটে পৌঁছেছি তখন আর এক্স এর আর কিন্তু খেয়াল করে দেখো, তুমি খুব সহজেই বুঝতে পারো, তুমি যদি এখান থেকে এর উপরে একটা অ্যাক্সিস ড্রপ করো, তাহলে এই কোনো এরকম কোনো একটা পয়েন্টে গিয়ে এটা মিশবে। তাহলে এইখানটায় যখন আছে তখন আর এক্স বন্ড ব্রেকিং মিডওয়েতে আছে, খানিকটা ভেঙেছে খানিকটা ভাঙেনি। আবার ওই একই পয়েন্ট থেকে যদি এই অ্যাক্সিসের উপরে ড্রপ করো পারপেন্ডিকুলার, তার মানে এখানেও এই পয়েন্টে গিয়ে মিট করেছে, তার মানে আরএনইউ বন্ড খানিকটা তৈরি হয়েছে, পুরোটা তৈরি হয়নি। তাহলে বন্ড যদি পুরো না ভাঙে, আবার বন্ডটা যদি পুরোটা নাও থাকে, বন্ড যদি পুরোটা তৈরি না হয়, তাহলে আমরা সেই ধরনের বন্ডকে তো নর্মালি এই ধরনের সিম্বল দিয়ে লিখতে পারি না, সেই জন্য আমরা ওগুলোকে ডটেড লাইন দিয়ে লিখেছি। এবং খেয়াল করে দেখো, এক্স শুরুতে ছিল নিউট্রাল, প্রোডাক্ট যখন তৈরি হয়ে গেছে তখন এক্স এর মাথায় মাইনাস চার্জ চলে এসছে। নিউক্লিওফাইল প্রথমে ছিল মাইনাস, তারপরে যখন প্রোডাক্ট তৈরি হয়েছে তখন নিউক্লিওফাইল নিউট্রাল হয়ে গেছে। তাহলে এই ঘটনাটাকে বোঝানোর জন্য যে এটা একটা মিডওয়ে পয়েন্টে আছে, যেখানে এক্স এর মাথায় নেগেটিভ চার্জ আস্তে আস্তে ডেভেলপ করছে, নিউট্রাল থেকে নেগেটিভ হতে চলেছে সে, এবং এনইউ এর নিউট্রাল নেগেটিভ থেকে নিউট্রাল হচ্ছে, অর্থাৎ তার মাথায় নেগেটিভ চার্জটা ডিমিনিশ আস্তে আস্তে কমছে। এটাকে বোঝানোর জন্য আমরা এদের মাথায় ডেল মাইনাস চার্জ দিচ্ছি, এবং পুরো জিনিসটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে ডাবল ড্যাগার সাইন দেওয়া হয়। এটা একটা ভেরি ভেরি ক্রুড রিপ্রেজেন্টেশন অফ your transition state structure which is somewhere here. এখন আমরা যেহেতু এদের এনার্জি সেম এঁকেছি, এর ঠিক মাঝপথে আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই জায়গায় 50% আর এক্স বন্ড ভেঙে গেছে আর 50% আর নিউ বন্ড তৈরি হয়েছে। এই ধরনের রিয়াকশন যেখানে আর এক্স বন্ড ব্রেকিং, আর নিউ বন্ড ব্রেকিং, বা জেনেরিক্যালি বলতে গেলে বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং একদম ঠিক হাত ধরাধরি করে চলে, এই যতটা ভেঙেছে ও ততটা তৈরি হয়েছে, মানে তাকে আমরা বলে থাকি সিনক্রোনাস রিঅ্যাকশন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা সিনক্রোনাস হয় না। এটা সিনক্রোনাস হচ্ছে কারণ এ আর ডি কে আমরা এনার্জি স্কেলে একই জায়গায় রেখেছি, বিকজ আমরা সিম্পলিফাইড ডায়াগ্রাম দিতে চেয়েছিলাম। এরকম তুমি অধিকাংশ ক্ষেত্রেই পাবে না, যেটা তুমি পরে দেখবে। ওকে, সো তাহলে হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে এই 3 ডাইমেনশনাল এনার্জি ডায়াগ্রামটা কিভাবে আসছে। বাট একটা জিনিস পরিষ্কার, যে এই 3 ডাইমেনশনাল এনার্জি ডায়াগ্রাম, এই জিনিস বারবার করে আঁকা খুব মুশকিল, এক্সট্রিমলি ডিফিকাল্ট। এটাকে সহজভাবে কোনোভাবে আঁকা যায়, সহজভাবে আঁকা যেতে পারে যদি আমরা এটাকে 2 ডাইমেনশনে কনভার্ট করি। তো কীভাবে করবো সেটা? করবো এইভাবে যে আমরা এই যে পথটা এসেছে, এটা বেসিক্যালি একটা ক্রস সেকশন নেব, সেটাকে প্লট করবো এগেনস্ট এনার্জি। তো এনার্জি তো অবভিয়াসলি ফ্রি এনার্জি এখানে আছে, তুমি এটাকে এনার্জি না বলে ফ্রি এনার্জিও বলতে পারো, ডাজন্ট রিয়েলি মেক এনি ডিফারেন্স। তো ফ্রি এনার্জি আর বা এনার্জি যাই থাকুক, সেটা তুমি একটা অ্যাক্সিসে প্লট করলে। এবারে এই যে জিনিসটা প্লট করছো, এটা আগে তুমি প্লট করছিলে কালেকটিভলি আরএনইউ বন্ড অর্ডার ভার্সেস আর এক্স বন্ড অর্ডার, এরকম একটা দুটো অ্যাক্সিসের বরাবর। কিন্তু এখানে তোমার যেহেতু
থ্রি ডাইমেনশন থেকে তুমি টু ডাইমেনশনে চলে এসেছো, তাহলে আর দুটো অ্যাক্সিস দেওয়ার তো জায়গা নেই। এখানে একটা অ্যাক্সিস এনার্জি নিয়ে নিয়েছে, তাহলে আরেকটা যেটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা তাহলে কি, সেটা হচ্ছে কম্বিনেশন অফ দিস টু অ্যাক্সিস। একটা হচ্ছে এই গ্রিন অ্যাক্সিসটা আরএনইউ বন্ড মেকিং, অর্থাৎ ওই বন্ড অর্ডারটা কিভাবে চেঞ্জ করছে, আর আরেকটা হচ্ছে ম্যাজেন্টা অ্যাক্সিস আরএক্স বন্ড অর্ডারটা কিভাবে চেঞ্জ করছে। তাহলে এই দুটো যদি আমরা কম্বাইন করে একটা অ্যাক্সিস তৈরি করি, তাহলে সেই অ্যাক্সিসটা হবে আমাদের এই এক্স অ্যাক্সিস, এবং সেটাকে আমরা বলছি রিয়াকশন কোঅর্ডিনেট, যেটা আমরা বললাম যে জিওমেট্রিক বা নন জিওমেট্রিক প্যারামিটার যেটা রিয়াকশনের প্রোগ্রেসকে দেখাচ্ছে। এবার খেয়াল করে দেখো, এ এখানে বসে আছে, বি এখানে বসে আছে, বি থেকে এ তে বা এ থেকে বিতে যাওয়ার জন্য তোমাকে এই পথে উঠে এই দিকে যেতে হবে, এ থেকে বিতে যাওয়ার জন্য। যদি বি থেকে এতেও আসতে পারো যদি চাও, তাহলে বি থেকে এতে আসতে গেলে তোমাকে এইভাবে আসতে হবে, ট্রানজিশন স্টেটকে টপকে আসতে হবে। এবং মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই জায়গাতে এরকম ফ্ল্যাট লাইন এঁকে দিই। আমি এখানটাতে তোমাকে দেখাই, আমরা কিন্তু এই জায়গাটাতে এরকম ফ্ল্যাট লাইন এঁকে দিই, আমরা ফ্ল্যাট লাইন আঁকতে পারি না। তার কারণ এই যে জিনিসটা, এটা একটা এনার্জি ল্যান্ডস্কেপ, যেটা থ্রি ডাইমেনশনাল এনার্জি ল্যান্ডস্কেপ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এই দিকটায় এবং এই দিকটায় আমি এটা আর আঁকতে পারিনি বা আঁকা যাচ্ছে না। সেটা হলো যে এগুলো কিন্তু বেসিক্যালি কুয়ো বা পোটেনশিয়াল ওয়েল বলতে পারো। অর্থাৎ তুমি একটা টান টান করে রাখা পেতে রাখা চাদরের উপরে যদি হাবলা মেরে মেরে কিছু কিছু জায়গায় একটু উঁচু উঁচু করে দাও, তাহলে কিছু কিছু জায়গা তুমি পাবে যেগুলো বেশ উঁচু, আবার সেই দুটো উঁচু জায়গার মধ্যে একটা নিচু জায়গাও তুমি পাবে, অর্থাৎ দুটো পাহাড়ের মাঝখানে একটা ভ্যালি টাইপের জিনিস পাবে। তো এরা হচ্ছে এনার্জি ভ্যালি, যেখানে মলিকিউলটা রিলেটিভলি স্টেবল। এবং ও যদি এই এ থেকে বিতে যেতে চায়, তাহলে ওকে অবভিয়াসলি এই পথ বরাবর উঠতে হবে। কিন্তু সাপোজ ও অন্য কোনো রিয়াকশন করতে চায়, ধর এ থেকে সিতে যেতে চায়, তাহলে হয়তো প্রবাবলি ওকে এরকম একটা কোনো পথ ভেদ করে উঠতে হবে যেখানে সিটা এখানে আছে। অবভিয়াসলি দিস টু রিয়াকশনস আর ভেরি ডিফারেন্ট। এ থেকে বিতে যাওয়ার জন্য ট্রানজিশন স্টেটটা এইখানে আছে, তো অফকোর্স এ থেকে সিতে যাওয়ার জন্য ট্রানজিশন স্টেট কিন্তু এইখানে থাকে। আমরা আমাদের থ্রি ডাইমেনশনাল এনার্জি ডায়াগ্রাম বারবার করে আঁকা সম্ভব নয়, তাই আমরা এই ধরনের এলিমেন্টারি রিয়াকশনের জন্য, সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য একটা ডেমনস্ট্রেশন দিলাম যে থ্রি ডাইমেনশনাল এনার্জি ডায়াগ্রাম থেকে কি করে তুমি টু ডাইমেনশনাল এনার্জি ডায়াগ্রামে চলে আসতে পারো। এবং এই ট্রানজিশন স্টেটের একটা বেসিক ধারণা তোমাকে এর থেকে দেওয়া হবে। এখন এই রিয়াকশনগুলোর থার্মোডাইনামিক্সটা নিয়ে আরেকটুখানি আলোচনা করা যাবে। কাইনেটিক্সে যাওয়ার আগে আমরা থার্মোডাইনামিক্সটাকে নিয়ে একটু আলোচনা করব। একটা রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট যখন ইকুইলিব্রিয়ামে আছে, তখন তাদের মধ্যে আমরা ডিফাইন করলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ প্রোডাক্টের কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম। এদের এনার্জিটা যদি আমি ফ্রি এনার্জি দিয়ে এক্সপ্রেস করি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে খুঁজে বার করার জন্য একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ আমি ইউজ করতে পারি। সেটা হলো ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু -2.303 আরটি লগ কে ইকুইলিব্রিয়াম, বা যদি তুমি ন্যাচারাল লগ নাও অর্থাৎ বেস ই নাও, তাহলে -8t ln কে ইকুইলিব্রিয়াম, যেখানে আর এবং টি হচ্ছে যথাক্রমে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এবং টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। এই ডেল্টা জি জিরো এটার মানেটা কি? ডেল্টা জি জিরোটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, ফ্রি এনার্জি অফ প্রোডাক্ট স্ট্যান্ডার্ড স্টেটে, সেই জন্য আমরা এখানে জিরো শব্দটা, জিরো সাবস্ক্রিপ্টটা, সুপারস্ক্রিপ্টটা ইউজ করছি, জি জিরো অফ প্রোডাক্ট মাইনাস জি জিরো অফ রিয়াক্ট্যান্ট, অর্থাৎ বেসিক্যালি প্রোডাক্ট এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের এনার্জি। এই জিনিসটা হচ্ছে ডেল্টা জি জিরো। যদি ডেল্টা জি জিরো এইভাবে ডিফাইন করো, তাহলে ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু -2.303 আরটি লগ কে ইকুইলিব্রিয়াম। এটা থার্মোডাইনামিক ডিরাইভেশন আছে, তার মধ্যে আমরা যাবো না, কিন্তু এই যে রেজাল্ট, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেজাল্ট, এবং এর থেকে আমরা দেখব যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা ধারণা কিভাবে পেতে পারি। তো আমরা তিনটে সিচুয়েশনকে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমরা একটা জায়গা দেখছি যেখানে রিয়াক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টের এনার্জির থেকে উঁচুতে আছে, অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যদি যায়, তাহলে টোটাল সিস্টেমটা স্টেবিলাইজ করবে। এই ধরনের সিস্টেম, এই ধরনের রিয়াকশনদের আমরা বলে থাকি এক্সারগনিক রিয়াকশন। এক্সারগনিক রিয়াকশন, এইটা আমাদের কাছে এক্সারগনিক রিয়াকশন বলে পরিচিত। এবার এই ছবিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জি জিরো অফ রিয়াক্ট্যান্ট ইজ গ্রেটার দ্যান জি জিরো অফ প্রোডাক্ট। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়, জি জিরো অফ রিয়াক্ট্যান্ট ইজ গ্রেটার দ্যান জি জিরো অফ প্রোডাক্ট। তাহলে আমাদের যে ডেল্টা জি জিরো আমরা ডিফাইন করেছিলাম, জি জিরো অফ পি মাইনাস জি জিরো অফ আর,
তাহলে জি জিরো অফ পি মাইনাস জি জিরো অফ আর, এটা অবভিয়াসলি তাহলে তোমার জি জিরো অফ প্রোডাক্ট যদি নিচে থাকে এবং জি জিরো অফ রিয়াক্ট্যান্ট যদি ওপরে থাকে, তাহলে ডেল্টা জি জিরো নেগেটিভ হতে বাধ্য। তুমি সংখ্যা অ্যাসাইন করে দাও, যদি এটা 5 হয়, কথা বলছি, যদি এটা 10 হয়, তাহলে ডেল্টা জি জিরো কি হবে? 5 মাইনাস 10, তার মানে -5, which means ডেল্টা জি জিরো ইজ a নেগেটিভ কোয়ান্টিটি। আচ্ছা, ডেল্টা জি জিরো যদি নেগেটিভ কোয়ান্টিটি হয়, তাহলে এই এক্সপ্রেশনটাতে ডেল্টা জি জিরো যদি নেগেটিভ হয়, তাহলে এই ইকুয়ালিটিটা হোল্ড করতে গেলে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা কিরকম হতে পারে? মানে কিরকম, মানে আমি সংখ্যা চাইছি না, আমি জাস্ট এইটা জানতে চাইছি যে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু 1 থেকে বেশি হবে না কম হবে। দেখা যায় এখানে একটা মাইনাস আছে, তাহলে ডেল্টা জি জিরো যদি মাইনাস হয়, তাহলে এই মাইনাসটা এই মাইনাসকে কেটে দেবে, তার মানে এই পুরো সংখ্যাটাকে কিন্তু পজিটিভ হতে হবে। এবার 2.303 তো অবভিয়াসলি পজিটিভ, আর অবভিয়াসলি পজিটিভ, টি নেগেটিভ হতেই পারে না, অ্যাট বেস্ট জিরো হতে পারে, কিন্তু সেটাও আমরা কনসিডারেশনের মধ্যে আনছি না। তাহলে লগ কে ইকুইলিব্রিয়ামকে কিন্তু পজিটিভ হতে হবে, কারণ লগ কে ইকুইলিব্রিয়াম যদি পজিটিভ হয়, তাহলে 2.303 8টি লগ কে ইকুইলিব্রিয়াম পজিটিভ হবে, এবং সেক্ষেত্রে তার আগে যদি মাইনাস বসাই তবেই ডেল্টা জি জিরোটা নেগেটিভ হবে, যেটা আমরা এখান থেকে ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছি। এবার কে ইকুইলিব্রিয়াম যেহেতু লগের মধ্যে আছে, তাহলে লগ কে ইকুইলিব্রিয়ামকে যদি পজিটিভ হতে হয়, তাহলে কে ইকুইলিব্রিয়ামকে 1 থেকে বেশি হতে হবে, কারণ যদি আমি ফ্র্যাকশন নিই, ডেসিমাল মানে 0.5 0.7 0.8 এসব কিছু নিই, তাহলে তো লগ কে ইকুইলিব্রিয়াম নেগেটিভ হয়ে যাবে না, তার মানে এটা 1 থেকে বেশি হতে হবে, which means equilibrium constant 1 থেকে বেশি, which means equilibrium constant is defined as product concentration at equilibrium by reactant concentration at equilibrium. That definitely means the product concentration at equilibrium must be greater than reactant concentration at equilibrium, because otherwise এই রেশিওটা কি করে 1 থেকে বেশি হবে? যদি এইটা এর থেকে বড় না হয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 1 থেকে বেশি কি করে হবে? বোঝা গেল? তাহলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে এই ছবিটা দেখে, যে ইকুইলিব্রিয়াম যখন সেটিং হয়ে গেছে, তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের থেকে বেশি হবে, এবং দ্যাট ইজ কমন সেন্স। সিস্টেম সবসময় নিজেকে এনার্জেটিক্যালি স্টেবিলাইজ করতে চায়, তাহলে প্রোডাক্ট যখন নিচে আছে, রিঅ্যাক্ট্যান্ট যখন উপরে আছে, তো খামোখা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বেশি কেন থাকবে ভাই? রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমই থাকবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি থাকবে। ঠিক অপোজিট ঘটনাটা ঘটবে যদি তুমি রিঅ্যাক্ট্যান্টকে স্টেবিলাইজ করে প্রোডাক্টকে ডিস্টেবিলাইজ করে দাও, অর্থাৎ এবার রিয়াকশন কিন্তু এক্সারগনিক হয়ে এন্ডারগনিক হয়ে গেছে, অর্থাৎ দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ ইন এনার্জি। এটা হবে কি হবে না সেসব তো পরের কথা, কিন্তু আমরা থিওরিটিক্যালি বিচার করছি। এবার এখানে খেয়াল করে দেখো, তুমি বলছো জি জিরো অফ পি ইজ গ্রেটার দ্যান জি জিরো অফ আর, এটা 10, এটা 5। আমি কথা বলছি, সংখ্যাগুলোকে নিয়ে এত গুরুত্ব দেওয়ারও কিছু নেই, জাস্ট বোঝানোর জন্য। তাহলে অবভিয়াসলি 10 মাইনাস 5 মানে +5, তার মানে ডেল্টা জি জিরো ইজ পজিটিভ। ডেল্টা জি জিরো পজিটিভ মানে অবভিয়াসলি কে ইকুইলিব্রিয়াম 1 থেকে কম হবে। কেন? তার কারণ ডেল্টা জি জিরো যদি পজিটিভ হয়, তাহলে এই মাইনাসটাকে তো আমাকে নিউট্রালাইজ করতে হবে কিছু দিয়ে। 2.303 তো পজিটিভ, আর পজিটিভ, টি পজিটিভ, তাহলে লগ কে ইকুইলিব্রিয়াম যদি নেগেটিভ না হয়, তাহলে এই সংখ্যাটা তো পজিটিভ হতে পারে না ভাই। তাহলে লগ কে ইকুইলিব্রিয়ামকে নেগেটিভ হতে হবে। লগ কে ইকুইলিব্রিয়াম নেগেটিভ মিন্স হোয়াট? কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু অবভিয়াসলি 1 থেকে ছোট হতে হবে, আদারওয়াইজ এই ইকুয়ালিটি হোল্ড করবে না। কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু 1 থেকে ছোট মানে দ্যাট ডেফিনেটলি মিন্স প্রোডাক্ট কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম আর রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম, তার মধ্যে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন বেশি হবে, এবং কমন সেন্সও তাই বলছে। আগের বার উল্টো ছিল, রিঅ্যাক্ট্যান্ট উঁচুতে ছিল, প্রোডাক্ট নিচুতে ছিল, ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট ডমিনেট করছিল। এবার রিঅ্যাক্ট্যান্ট নিচুতে আছে, তো ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্ট্যান্ট ডমিনেট করবে। আর স্পেশাল কেস সিনারিও যদি হয়, ডেল্টা জি জিরো ইকুয়াল টু জিরো, অর্থাৎ যেটা আমরা ওই আমাদের আগের ইটাতে দেখেছিলাম, এই যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি দুটো একই জায়গায় ছিল। তো যদি সেরকম কিছু হয়, তো রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে যদি কোনো এনার্জি ডিফারেন্স না থাকে, তাহলে জি জিরো পি ইজ ইকুয়াল টু জি জিরো হয়, তাহলে ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু 1, কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু 1 মানে পি ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, পি অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু আর অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এই ধরনের রিঅ্যাকশনকে আমরা কি বলি? এন্ডারগনিকও না, এক্সারগনিকও না, তাহলে কি হবে? থার্মোনিউট্রাল। এবার এখান থেকে তুমি একটা কোয়ান্টিটেটিভ সর্ট অফ প্রেডিকশনের দিকে যেতে পারো। এই ডেল্টা জি ইজ ইকুয়াল টু -2.303 আরটি লগ কে ইকুইলিব্রিয়াম, নানা রকমের ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে, এবং আর এর ভ্যালু কে ক্যাল পার মোল এবং টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে টরে ক্যালকুলেশন করে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জিরো বাই 1.36। এটা 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 করছি না, তার কারণ আমি তোমাকে দেখাতে চাইছি যে ডেল্টা জি জিরোর ভ্যারিয়েশনের সঙ্গে কে ইকুইলিব্রিয়াম কতটা চেঞ্জ হতে পারে।
ধরা যাক আমরা এমন একটা জায়গায় শুরু করলাম যেখানে ডেল্টা জি জিরো হচ্ছে জিরো। তো ডেল্টা জি যদি জিরো হয় তাহলে 10⁻, এখানটায় জিরো হয়ে যাবে, উইচ মিনস তোমার কে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে 1, উইচ মিনস 50% রিঅ্যাক্ট্যান্ট আছে, 50% প্রোডাক্ট আছে, কোনো অসুবিধা নেই। এবার ধরা যাক তুমি এইখান থেকে এই লাইনটায় চলে এসো, ডেল্টা জি জিরোটা -1.36 হয়েছে। ডেল্টা জিরো -1.36 মানে প্রোডাক্ট স্টেবিলাইজড, রিঅ্যাক্ট্যান্ট ডিস্টেবিলাইজড। ডেল্টা জিরো কিন্তু নেগেটিভ হয়েছে। যদি তাই হয় তাহলে এবার তুমি এইখানটায় এই সংখ্যাটা যেই বসাবে 10⁻, -1.36, সেটাকে বসাচ্ছ মাইনাস ডেল্টা জিরোর জায়গায়, তার মানে মাইনাস ইন্টু -1.36, which means মাইনাস ইন্টু মাইনাস মিনস প্লাস 1.36 divided by 1.36, তার মানে 10⁻1 বেসিক্যালি, which means 10। এটা যে 10 হয়ে গেল তার মানে হচ্ছে তোমার রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম অনলি 9, আর প্রোডাক্ট কনসেন্ট্রেশন ইজ 91, কারণ এদের রেশিও করলে 10 আসবে। প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট 91/9 ইজ অ্যাপ্রক্সিমেটলি 10। এবার যদি উল্টো দিকে যাই, যদি এটা +1.36 হয় তাহলে আমার ম্যাথমেটিক্যাল সেন্স বলছে যে তাহলে উল্টোটা হওয়া উচিত, 91 প্রোডাক্ট হওয়া উচিত, সরি রিঅ্যাক্ট্যান্ট হওয়া উচিত, আর 9 প্রোডাক্ট হওয়া উচিত, এবং ক্যালকুলেশন করলে তাই আসবে। ইন দিস কেস এটা এটা কি দাঁড়াবে, 10⁻, মাইনাস ডেল্টা জিরো হচ্ছে +1.36, +1.36 বসিয়ে দাও, তার মানে উপরে হচ্ছে -1.36, ভাগ করছে 1.36 দিয়ে, তার মানে 10⁻−1, 10⁻−1 মিনস 1/10, হুইচ মিনস 0.1। তো 0.1 কখন হবে, যদি প্রোডাক্ট 9 হয় আর এটা যদি 91 হয়, তবে না হবে। এবার প্রতি 0.1 মানে প্রতি 1.36 চেঞ্জ যদি করো, তুমি খেয়াল করে দেখো তোমার 10 টাইমস করে ডিক্রিজ করছে। এটা 0.1 ছিল, এটা 0.01, তারপরে আবার তুমি 1.36 অ্যাড করে দাও, তাহলে দেখা যাচ্ছে আবার 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এদিকেও একই জিনিস করবে। সো ইফ ইউ ক্যান ইনক্রিজ ইট টু -2.72, which means -1.36 থেকে ডাবল করে দাও, তাহলে 10 এর বদলে তুমি এবার পাবে 100, which means 99 product divided by 1 reactant. Obviously that ratio is not exactly 100, but it is very close to 100. যদি তুমি এটা -2.72 থেকে -4.08 এ চলে যাও, আরেকবার অ্যাড করো 1.36, তার মানে যত নেগেটিভ হচ্ছে তত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু লাফিয়ে বাড়ছে। তার মানে প্রতি 1.36 kcal per mol এ চেঞ্জ ইন ডেল্টা জি জিরো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের চেঞ্জ করবে ইন দ্য ফ্যাক্টর অফ 10। যদি তুমি 1.36 এনার্জি ডিফারেন্স পজিটিভের দিকে যাও তাহলে সেটা 1/10 হয়ে যাবে ইকুইলিব্রিয়াম। আর যদি -1.36 হয়, অর্থাৎ যদি যা এনার্জি ডিফারেন্স ছিল তার থেকে এনার্জি ডিফারেন্স যদি আরো 1.36 বেড়ে যায় এবং সেটা নেগেটিভ হয়, অর্থাৎ প্রোডাক্ট যদি মোর স্টেবল হয় রিঅ্যাক্ট্যান্টের থেকে, তাহলে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যা ছিল তার থেকে 10 টাইমস বেড়ে যাবে। সো দিস ইজ এ ভেরি ইউজফুল গাইড ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার দিস। জাস্ট ভেরি সিম্পল ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনস। ওকে, তো ঠিক আছে, বুঝলাম। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম, হোপফুলি আমরা এই ভিডিও লেকচার থেকে এইগুলো খানিকটা বুঝতে পারলাম যে ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা তাহলে কিভাবে ডেল্টা জি জিরো থেকে আমরা জানতে পারি বা ইত্যাদি। এবার প্রশ্ন হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার মানে আনফেভারেবল হতে পারে। ডেল্টা জি জিরো যদি পজিটিভ হয় তাহলে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু অবভিয়াসলি 1 এর থেকে ছোট হবে। তার মানে কি সেই রিয়াকশন হবে না, সেই রিয়াকশন কি করা যাবে না? অ্যাকচুয়ালি না, ইকুইলিব্রিয়ামকে পোষ মানানোর বা ইকুইলিব্রিয়ামকে আমার ডিজায়ার্ড ডিরেকশনে নিয়ে আসার অনেকগুলো টেকনিক আছে। তার জন্য আমরা যেটা হায়ার সেকেন্ডারিতে বা তার আগে পড়ে এসেছি সেটা হচ্ছে লা শাতেলিয়ারের প্রিন্সিপাল। সিস্টেম যেহেতু সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, তাই তুমি যদি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করো তাহলে সিস্টেম ইকুইলিব্রিয়ামকে রেস্টোর করার জন্য হয় বাঁ দিক থেকে ডান দিকে, নাহলে ডান দিক থেকে বাঁ দিকে রিয়াকশনটাকে শিফট করায়। এবার তোমার লক্ষ্য হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে নিয়ে আসা এমন একটা ইকুইলিব্রিয়ামে যেখানে ইকুইলিব্রিয়ামটা আনফেভারেবল আছে। তো আমি কি করতে পারি? ইকুইলিব্রিয়াম সেটিং করে যাওয়ার পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে রিয়াক্ট্যান্টকে যদি আমি প্রথম থেকেই এক্সেস ইউজ করি, প্রচুর পরিমাণে রিয়াক্ট্যান্ট যদি থাকে, তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্সন আস্তে আস্তে বেশি হবে। নর্মালি স্টয়চিওমেট্রিক রিয়াক্ট্যান্ট ব্যবহার করলে যা কনভার্সন আমরা পেতাম তার তুলনায় এক্সেস রিয়াক্ট্যান্ট থাকার ফলে, যেহেতু তার কনসেন্ট্রেশন শুরু থেকেই অনেকটা বেশি আছে, তাহলে সেই এক্সেস কনসেন্ট্রেশনকে ব্যালেন্স করার জন্য আরো বেশি করে প্রোডাক্ট তৈরি হবে। হ্যাঁ, এখানে তোমাকে অবভিয়াসলি এক্সেস রিয়াক্ট্যান্ট ইউজ করতে হচ্ছে। এক্সেস রিয়াক্ট্যান্ট যদি খুব এক্সপেন্সিভ হয় তাহলে এই টেকনিকটা তোমার কাছে কাজ করবে না। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে না, এই প্রোডাক্টটাকে তুমি বের করে নাও, সামহাও রিমুভ করে দাও, এটাকে সরিয়ে দাও। যদি এটাকে সরিয়ে দিতে পারো তাহলে তোমার রিয়াকশন মিক্সচার থেকে ও চলে যাওয়ার ফলে
এই যে শূন্যতাটা তৈরি হবে, যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেটাকে পূরণ করার জন্য মোর অ্যান্ড মোর রিয়াক্ট্যান্টস উইল বি কনভার্টেড টু প্রোডাক্ট, বিকজ দ্য সিস্টেম উইল আলটিমেটলি ট্রাই টু রিমেন ইন ইকুইলিব্রিয়াম। সেরকম দুটো এক্সাম্পল আমরা এখানে দেখেছি। একটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এটা তুমি পরে পড়বে। এখানে অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করা হয়েছে। ক্যাটালিস্ট জিনিসটা কি সেটা আমরা একটু পরে দেখব। তো এই অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন, যেখানে আমরা একটা অ্যালকোহল নিয়েছি, নিয়ে তার সাথে প্রোটনের রিয়াকশন করেছি, করে নানা রকম মেকানিজমের থ্রু দিয়ে এখান থেকে বেসিক্যালি এই এইচটা আর এই ওইচটা বেরিয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি রিয়াক্ট্যান্ট, এই দুটোকে আমরা বলতে পারি প্রোডাক্ট। এবার যদি ইকুইলিব্রিয়ামটাকে আমার এই দিকে আনার দরকার হয়, অর্থাৎ যদি ডিহাইড্রেশনটা আমার লক্ষ্য হয়, তো অবভিয়াসলি এই ওয়াটারকে আমাকে মিডিয়াম থেকে বার করতে হবে। যদি আমি প্রোডাক্টকে বার করে নিই, তাহলে গাদা গাদা রিয়াক্ট্যান্ট ঝাঁপিয়ে সামনের দিকে চলে আসবে, প্রোডাক্টের দিকে চলে আসবে। আমি কন্টিনিউয়াসলি ওয়াটারকে কোনোভাবে ডিস্টিল করে হোক বা যে করে হোক মিডিয়াম থেকে যদি বার করে নিতে পারি, তাহলে একটা উপায় হতে পারে, এটা একটা হতে পারে। আবার যদি কেউ বলে যে না, আমি অ্যাকচুয়ালি অ্যালকিনের এই দুটো কার্বনে, এই কার্বনটায় হাইড্রোজেন আর এই কার্বনটায় ওইচ অ্যাড করে একটা অ্যালকোহল তৈরি করতে চাইছি, অর্থাৎ হাইড্রেশন অফ অ্যালকিন করতে চাইছি, তাহলে তখন আমি কি করব? তখন কিন্তু তখন আর প্রোডাক্ট নয়, কারণ তখন আমরা শুরু করছি এই জায়গাটা থেকে, অতএব এটা কিন্তু তখন একটা রিয়াক্ট্যান্ট, আর তখন কিন্তু প্রোডাক্ট। তাহলে এবার যদি প্রোডাক্ট হয়, যদি রিয়াক্ট্যান্ট হয়, তাহলে এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য আমাকে এক্সেস রিয়াক্ট্যান্ট ইউজ করতে হবে, তার মানে আমাকে কাঁড়ি খানেক জল ব্যবহার করতে হবে। এবার জল তো ইনএক্সপেন্সিভ, সেই জন্য জলকে তো আমি প্রচুর ইউজ করতেই পারি। তার মানে একটা সময় যদি আমার ডিহাইড্রেশন করার দরকার হয়, তাহলে মিডিয়ামে যত কম জল শুরু থেকে থাকবে তত ভালো, সেই জন্য ড্রাই অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করে। আর যখন আমি হাইড্রেশন করব অ্যালকিনে টু অ্যালকোহল, তখন যত জল বেশি থাকবে তত ভালো। তার জন্য আমাকে ব্যবহার করতে হবে ডাইলিউট অ্যাসিড, কারণ ডাইলিউট অ্যাসিডের মধ্যে কি আছে? এক গাদা জল আছে না। এটাকে আমি একটু পরিষ্কার করে দিই, জিনিসটা বড্ড বেশি গজগটা হয়ে গেছে। তার মানে তুমি কি চাইছো, ডিহাইড্রেশন চাইছো নাকি হাইড্রেশন চাইছো, সেই বুঝে তুমি ক্যাটালিস্টের নেচারটা ঠিক করো। যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড দাও যেখানে জল নেই, তাহলে তুমি বেসিক্যালি ইউ আর লুকিং টু কনভার্ট দি অ্যালকোহল ইনটু অ্যালকিন। আর যদি তোমার অ্যালকিন থেকে অ্যালকোহলে কনভার্ট করার থাকে, তাহলে তখন কিন্তু তোমার ডেলিভারেটলি ডাইলিউট অ্যাসিড ইউজ করা উচিত, বিকজ সেখানে প্রচুর পরিমাণে জল থাকবে। দিস থিং উইল বি কনসিডার্ড অ্যাজ এ রিয়াক্ট্যান্ট বিকজ ইট ইজ এক্সেস অ্যান্ড হিউজলি এক্সেস ইন নেচার। So this will be converted into this. The equilibrium will be shifting that right from this side to that side. আরেকটা এক্সাম্পল হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যাসিড ক্যাটালিস্ট, এস্টার প্লাস ওয়াটার। যদি তোমার এস্টারিফিকেশন দরকার হয়, তার মানে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, তাহলে তুমি কনসেন্ট্রেটেড অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করো এবং এক্সেস অ্যালকোহল ইউজ করো। তাহলে অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে মেনটেন করতে গিয়ে তখন রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের দিকে যাবে। আর যদি তোমার লক্ষ্য হয় যে না, আমি এস্টারকে হাইড্রোলিসিস করে কার্বক্সিলিক অ্যাসিড বানাবো, জল দিয়ে তার হাইড্রোলিসিস করবো, জল দিয়ে ভাঙা মানে হাইড্রোলিসিস করা, যদি সেটা করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি? সেক্ষেত্রে আমাকে এক্সেস ওয়াটার ইউজ করতে হবে, এবং যদি দরকার হয় তাহলে যদি ইথানলকে মিডিয়াম থেকে সামহাউ বের করে নেওয়া যায়, তাহলে তো খুবই ভালো। বাট দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রপোজাল। কিন্তু আমরা যেটা করতেই পারি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াটার ইউজ করতে পারি। কাজে এখানে আমরা যে অ্যাসিড ক্যাটালিস্টটা ইউজ করবো সেটা অবভিয়াসলি ডাইলিউট অ্যাসিড, সেখানে আমাদের কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করার কোনো মানেই হয় না। Excess alcohol use করলে esterification, excess water use করলে hydrolysis. So by manipulating the reaction condition, you can actually control the outcome of the entire reaction. Okay, এবার আমরা চলে এসি ডেল্টা জি জিরোর দুটো কম্পোনেন্টের মধ্যে। একটা কম্পোনেন্ট হচ্ছে ডেল্টা এইচ জিরো, যেটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। এইচ জিরো হচ্ছে এনথালপি, স্ট্যান্ডার্ড এনথালপি। আর একটা হচ্ছে এনট্রপি, ডেল্টা এস জিরো। এইগুলোকে কোয়ালিটেটিভ টার্মসে আমরা এখানে এক্সপ্লেন করবো। ফিজিক্যাল কেমিস্ট্রি কোর্সে তুমি এদের সম্বন্ধে আরো বেশি করে জানবে, কিন্তু আমরা এখানে বেসিক্যালি কিছু রেজাল্টস ইউজ করবো। কিন্তু তবুও আমি তোমাকে একটুখানি বলে রাখি যে এটা বেসিক্যালি এই যে ডেল্টা এইচ জিরো, সেটা হচ্ছে হিট অফ রিয়াকশন। এটা সর্ট অফ gives you an idea of how strong bonds are being broken and how strong bonds are being formed. Delta H0 is defined just like delta G0, যে H0 of product minus H0 of reactant। অর্থাৎ যদি H0 ডেল্টা H0 যদি নেগেটিভ হয়, তাহলে রিয়াক্ট্যান্টের এনথালপি বেশি প্রোডাক্টের এনথালপির তুলনায়। এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি এক্সোথার্মিক রিয়াকশন। আর যখন ডেল্টা H0 যদি পজিটিভ হয়,
তাহলে প্রোডাক্টের এনথালপি বেশি, রিঅ্যাক্ট্যান্টের এনথালপি কম, এটাকে আমরা বলে থাকি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ যেখানে ডেল্টা H0 হচ্ছে নেগেটিভ, which means H0 of product is actually less than H0 of reactant, that signifies যে weak bonds are being broken and strong bonds are being formed. অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টে যে বন্ডগুলো ছিল যেগুলোকে ভাঙছি আমি, কারণ রিঅ্যাক্ট্যান্টের বন্ড ভেঙে আমাকে প্রোডাক্টে যেতে হয়, যেমন RX বন্ড ভেঙে আমরা RNE বন্ড তৈরি করেছি, তেমন RX বন্ড ভেঙেছে রিঅ্যাক্ট্যান্টে, তাহলে সেই বন্ডটা হচ্ছে উইকার কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু তুমি যে বন্ডটা তৈরি করছো, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টে যাওয়ার জন্য যে বন্ডটা তৈরি করছো, দ্যাট ইজ এ স্ট্রঙ্গার বন্ড। তাহলে এবার চিন্তা করো, যখন বন্ড তুমি ভাঙছো তার জন্য বাইরে থেকে এনার্জি দিতে হবে, হুইচ ইজ অবভিয়াসলি অ্যান এন্ডোথার্মিক প্রসেস। আর যখন তুমি বন্ড তৈরি করছো তাহলে সিস্টেম থেকে এনার্জি বাইরের দিকে বেরিয়ে আসবে, দ্যাটস নাথিং বাট অ্যান এক্সোথার্মিক প্রসেস। এবার চিন্তা করো, এক্সট্রিমলি সরি, তুমি এখানে এ বি একটা রিঅ্যাক্ট্যান্ট, একটা সিডি রিঅ্যাক্ট্যান্ট, তুমি করেছো কি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যখন গেছো এ বি বন্ডটা ভেঙেছো, সিডি বন্ডটা ভেঙেছো, নতুন করে বন্ড তৈরি করেছো এসি এবং বিডি। তাহলে বন্ডগুলো তুমি যেটা ভেঙেছো সেটা কি কি, এবি আর সিডি, তার জন্য তোমাকে এনার্জি বাইরে থেকে দিতে হয়েছে। আর বন্ড তুমি ফর্ম করেছো কোথায়, এসি আর বিডি, তার জন্য কিছুটা এনার্জি বাইরে থেকে এই সিস্টেম থেকে বাইরের দিকে বেরিয়ে এসছে। তাহলে এবি মলিকিউলটার এনথালপি যদি আমরা বিচার করার চেষ্টা করি, তাহলে এবি মলিকিউলটার এনথালপিটা কি হবে? এনথালপি যদি হিট কন্টেন্ট হয়, অর্থাৎ তার মধ্যে কতটা হিট জমা হয়ে যাচ্ছে, হিট কোট আনকোট হিট যদি আমি বলি, তাহলে সেটা আমরা এইভাবে ভাবতে পারি যে এবি বন্ডটাকে ভাঙতে গেলে যতটা এনার্জি দিতে হবে সেই এনার্জিটাই ওর মধ্যে জমা হয়ে আছে, কারণ এ বি এই বন্ডটা সিগনিফাই করছে স্টেবিলাইজেশন অফ দ্য স্পিসিস এ বি, which can be disrupted by supplying a definite amount of energy so that the AB bond can be broken. তার মানে enthalpy of molecule AB is equal to energy released when the AB bond is formed. অথবা ঘুরিয়ে বলা যায় যে energy to be supplied when the AB bond is broken. So that must be the negative of the bond dissociation energy, because bond dissociation energy টা কি? Bond dissociation energy হচ্ছে, আমরা যখন র্যাডিক্যাল পড়েছিলাম সেমিস্টার 1-এ তখন আমরা নিশ্চয়ই বন্ড ডিসোসিয়েশন এনার্জি ব্যাপারটা দেখেছি। সেটা হচ্ছে গ্যাস ফেজে যদি এ বি এই স্পিসিস থেকে এ ডট বি ডট এইটা বানাতে চাও, তাহলে যে এনার্জিটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইজ বেসিক্যালি দ্য নেগেটিভ অফ দ্য এনার্জি রিলিজ হোয়েন এবি বন্ড ইজ ফর্মড। কারণ এবি বন্ডকে ভাঙতে যতটা এনার্জি দিতে হয়, এবি বন্ড তৈরি হওয়ার সময় তো ঠিক একই অ্যামাউন্টের এনার্জি বেরিয়ে আসে। তার মানে এবি বন্ডটাকে যখন ভাঙছি, অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জি যখন ডিফাইন করছি, তাহলে সেইটার ডেফিনেশনের সঙ্গে আমরা ইকুয়েট করে দিতে পারি এনার্জি রিলিজড হোয়েন দ্য এবি বন্ড ইজ ফর্মড। তার মানে এনার্জি রিলিজড হোয়েন দ্য এবি বন্ড ইজ ফর্মড ইজ ইকুয়াল টু মাইনাস অফ বিডি কার এবি। এবং আমরা একটু আগেই বললাম যে এনার্জি রিলিজড হোয়েন দ্য এবি বন্ড ইজ ফর্মড দ্যাট ইজ নাথিং বাট দ্য এনথালপি অফ দ্য মলিকিউল এবি। তাহলে এবার এই রিলেশনশিপটাকে কাজে লাগাই, আমরা বন্ড ভেঙেছি হচ্ছে এবি আর সিডি, তাহলে এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্ট কি দাঁড়ালো? এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্ট মানে এবির এনথালপি প্লাস সিডির এনথালপি। আমরা জানি এবির এনথালপি হচ্ছে মাইনাস বিডি এবি, তাহলে একই লজিকে সিডির এনথালপি হচ্ছে মাইনাস বিডি সিডি। এবার এই দুটোকে যদি গুণ করে যোগ করে যদি মাইনাসটা কমন নাও, তাহলে এটা কি হলো? বিডি অফ এবি প্লাস বিডি অফ সিডি। এনথালপি অফ প্রোডাক্ট, এসির এনথালপি বিডির এনথালপি, যদি এসির এনথালপি ক্যালকুলেট করতে চাও তাহলে সেই একই গল্প মাইনাস বিডি অফ এসি, আর যদি বিডিটা করতে চাও একই গল্প মাইনাস বিডি অফ বিডি। তাহলে এটাকে যদি যোগ করে মাইনাসটা কমন নাও তাহলে মাইনাস বিডি অফ এসি প্লাস বিডি অফ বিডি। আচ্ছা, এত কাণ্ড করছি কেন? তার কারণ আমি তো ডেল্টা জিরোটা বের করতে চাইছি। ডেল্টা জিরো বার করতে গেলে আমার H0 অফ প্রোডাক্ট, H0 অফ রিঅ্যাক্ট্যান্ট লাগবে। H0 অফ প্রোডাক্ট কি? এসি বিডি। তাহলে দেখো এসি বিডি, আর H0 অফ রিঅ্যাক্ট্যান্ট কি? এবি সিডি। সেগুলো তো আমরা অলরেডি মাইনাস সাইন দিয়ে ক্যালকুলেশন করেই ফেলেছি। এবার এই ফর্মে এগুলোকে বসিয়ে দাও এবং রিঅ্যারেঞ্জ করো। যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে তুমি যে বন্ডগুলো ভেঙেছো তাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তাদের যোগফল, মাইনাস যে বন্ডগুলো তৈরি হয়েছে তাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জিরও যোগফল। অর্থাৎ খুব সহজে এটাকে আমরা একটা জেনেরিক ইকুয়েশনের মধ্যে ফেলে দিতে পারি, যেখানে ডেল্টা H0 ইজ ইকুয়াল টু H0 অফ P minus H0 of R, which is equal to sum BD bonds broken, যে কটা বন্ড ভেঙেছি তার সাম BD
আর যে কটা বন্ড তৈরি হয়েছে তার সাম বিডি, এই দুটোকে যদি ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ আমাকে যদি কোন কোন বন্ড ভেঙেছে সেটা যদি আমি দেখতে পাই এবং তার বিডি গুলোকে যদি বলে দেয়, আর কোন কোন বন্ড তৈরি হয়েছে সেটাকে যদি দেখতে পাই আর তার বিডি গুলো যদি বলে দেয়, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই বন্ডস ব্রোকেন এবং বন্ডস ফর্মের পুরো ক্যালকুলেশনটা হয়ে গেল। বন্ডস ব্রোকেন থেকে বন্ডস ফর্মটাকে যদি বাদ দাও, বিডি গুলোকে যদি বাদ দাও, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে ডেল্টা এইচ জিরো। এবার তুমি বুঝতেই পারছো ডেল্টা এইচ জিরো যদি নেগেটিভ হতে হয় তাহলে তোমাকে বিডি অফ বন্ডস ব্রোকেনটাকে বিডি অফ বন্ডস ফর্মেট থেকে ছোট হতে হবে, কারণ এই তো সামনে আছে। তাহলে বিডি অফ বন্ডস ব্রোকেন এটা যদি ছোট হয় তার মানে যে বন্ডগুলো ভেঙেছে তার বিডি ছোট, বিডি ছোট মানে তাকে ভাঙতে কম এনার্জি লাগে, তার মানে উইক বন্ড। তার মানে ডেল্টা এইচ জিরো যদি নেগেটিভ হয় তাহলে উইক বন্ড ভাঙবে এবং স্ট্রং বন্ড তৈরি হবে, কারণ তাদের বিডি বেশি হবে। আবার যদি উল্টোটা হয়, ডেল্টা এইচ জিরো যদি পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই বিডি অফ বন্ডস ব্রোকেন যেটা সেটা নিশ্চয়ই ভেরি হাই, বিডি অফ বন্ডস ফর্ম রিলেটিভলি লো। তার মানে বিডি অফ বন্ডস ব্রোকেন যদি ভেরি হাই হয়, কার বিডি, কোন বন্ডের বিডি বেশি, কোন বন্ড ভাঙতে বেশি এনার্জি দিতে হয়, যেটার স্ট্রেংথ বেশি, যেটাকে আমরা স্ট্রঙ্গার বন্ডস বলি। অর্থাৎ স্ট্রঙ্গার বন্ডস ভেঙে যদি তুমি উইকার বন্ডস তৈরি করো তাহলে কিন্তু তোমার ডেল্টা এইচ জিরো পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এক্সোথার্মিকের বদলে এন্ডোথার্মিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার এনথালপির গল্প। এরপর চলে এসো এনট্রপিতে। এনট্রপি জিনিসটা কিন্তু খুব মিস্টিরিয়াস, এবং এটা সবার আগে বোঝা দরকার যে এটার সঙ্গে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই, যে কারণে সমস্ত কনফিউশনগুলো তৈরি হয়। এটা বেসিক্যালি এটা মলিকুলার লেভেলে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ডিসঅর্ডারের পরিমাপ। তো তার আগে দেখি যে এই জিনিসটা কি। ডেল্টা এস জিরো ইজ ইকুয়াল টু একই রকম ভাবে ডিফাইন করছে এস জিরো অফ প্রোডাক্ট মাইনাস এস জিরো অফ রিয়াক্টেন্ট। তো যদি ডেল্টা এস জিরো নেগেটিভ হয় তাহলে আমরা এটা বলতে পারি যে প্রোডাক্টের এনথালপির তুলনায়, সরি, এন্ট্রপির তুলনায় রিয়াক্টেন্টের এন্ট্রপি বেশি। আর ডেল্টা এস জিরো যদি পজিটিভ হয় তাহলে এস জিরো অফ পি ইজ গ্রেটার দেন এস জিরো অফ আর। তো এন্ট্রপি মাপবো কি করে? এটা যেরকম খুব চট করে এরকম বিডি গুলো জানা থাকলে, এবং বিডি তো খুব স্ট্যান্ডার্ড ডেটা, ইন্টারনেটে খোঁজ করলেই পাওয়া যায়। এন্ট্রপি কিন্তু ওরকম করে মাপা যায় না, কোয়ান্টিটেটিভলি মাপা খুব শক্ত, কিন্তু কোয়ালিটেটিভলি তুমি বলতে পারো। যেহেতু এন্ট্রপি ইজ ডিফাইন্ড ইন সাচ এ ওয়ে যে মাইক্রোস্কোপিক সিস্টেমে যদি ডিসঅর্ডার বাড়ে, যদি র্যান্ডমনেস বাড়ে, যদি দ্য নাম্বার ইন হুইচ দ্য হোল সিস্টেম ক্যান বি অ্যারেঞ্জড, এই পুরো জিনিসটাকে, এই সংখ্যাটা যদি বাড়তে থাকে তাহলে আমরা রাফলি বলি এন্ট্রপি বাড়ছে। অর্থাৎ গ্রেটার দ্য নাম্বার অফ মলিকিউলস, গ্রেটার ইজ দ্য এন্ট্রপি। গ্রেটার দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস পসিবল ফর আ পার্টিকুলার সিস্টেম, গ্রেটার ইজ দ্য এন্ট্রপি। কিন্তু তার মানে তুমি যদি বলো যে একটা তাসের ডেকের মধ্যে 52টা কার্ড আছে, সেটাকে স্যুট ওয়াইজ সাজিয়ে রাখা হলো, আর তারপরে সেগুলোকে শাফল করে দিলাম, তাহলে এবার শাফলিং করে দেওয়ার ফলে নাম্বার অফ পসিবল কনফিগারেশনস ইন হুইচ দ্য 52 কার্ডস ক্যান বি অ্যারেঞ্জ ইজ মাচ 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 মোর কম্পেয়ার টু দ্য সিচুয়েশন যেখানে তাদের স্যুট ওয়াইজ সাজানো আছে। তাহলে এন্ট্রপি বেড়ে গেল ওই শাফল করা ডেকে। এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। এই ধারণাটা একসময় ছিল, কিন্তু এই ধারণাটা ঠিক না, কারণ ওটা মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য আদৌ অ্যাপ্লিকেবল নয়। মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্যই এন্ট্রপি অ্যাপ্লিকেবল, এবং সেই জন্য আমরা রিয়েল লাইফে এন্ট্রপির মধ্যে হেসে খেলে বেড়ালেও তাকে খুব একটা ফিল করি না। তো আমরা কি কি গাইড ইউজ করতে পারি? আমি এখানে একটা কোয়ালিটিভ গাইড দিয়েছি। ধরো টোটাল নাম্বার অফ অ্যাটম যদি তোমার সেম থাকে, তাহলে একটা প্রসেস যেটা বড় বড় মলিকিউল থেকে ছোট ছোট মলিকিউল তৈরি করছে, সেটা পলিমার ভেঙে যদি মনোমার তৈরি হয়, তাহলে সেটা কিন্তু অনেক অসংখ্য মনোমার তৈরি হয়, তাহলে সেটা সিগনিফিক্যান্ট এন্ট্রপি ইনক্রিজ হবে। তার কারণ একটা পলিমার চেনকে তুমি যত রকম ভাবে সাজাতে পারো, সেই পলিমার চেনের কনস্টিটিউয়েন্ট মনোমারগুলোকে তার থেকে অনেক গুণ বেশি ভাবে তুমি সাজিয়ে রাখতে পারো, বহু গুণ বেশি ভাবে সাজাতে পারো। তার ডিফারেন্ট কনফিগারেশনস পসিবল। যত নাম্বার অফ কনফিগারেশনস বেড়ে যাবে তত তোমার এন্ট্রপি বেড়ে যাবে। টোটাল নাম্বার অফ মলিকিউলস যদি আনচেঞ্জ থাকে, ধরো একটা রিয়াক্ট্যান্ট থেকে, ধরো এইটাই ধরো দুটো দুটো রিয়াক্ট্যান্ট মলিকিউল, তার থেকে দুটো প্রোডাক্ট মলিকিউল তৈরি হয়েছে, তার মানে নাম্বার অফ মলিকিউলস কিন্তু চেঞ্জ হয়। কিন্তু এটা যদি এরকম হতো যে এখানে একটা রিয়াক্ট্যান্ট মলিকিউল আছে, সেখান থেকে দুটো প্রোডাক্ট মলিকিউল তৈরি হয়েছে, তাহলে আমরা বলতাম যে এন্ট্রপি বেড়েছে। এন্ট্রপি বেড়েছে মানে তখন অবভিয়াসলি এইটা হতো, এস জিরো অফ পি ইজ গ্রেটার দেন এস জিরো অফ আর, তখন ডেল্টা এস জিরো কিন্তু পজিটিভ হয়ে যেত। আবার উল্টো যদি হতো যে এখানটায় দুটো রিয়াক্ট্যান্ট মলিকিউল আছে, তারা কম্বাইন করে একটা প্রোডাক্ট মলিকিউল তৈরি করছে, তাহলে তো গল্প অন্যরকম হবে অবভিয়াসলি, তখন এন্ট্রপিক্যালি আনফেভারেবল হয়ে যাবে, কারণ ডেল্টা এস জিরো তখন নেগেটিভ হয়ে যাবে। কেন এন্ট্রপিক্যালি আনফেভারেবল, কেন ফেভারেবল, সেটা একটু পরে বলছি, তখন আমরা ডেল্টা জিরোর সঙ্গে ইকুয়েট করবো। আচ্ছা, ধরা যাক টোটাল নাম্বার অফ মলিকিউলস রিমেন্স আনচেঞ্জ, তাহলে দুটো থেকে দুটো হচ্ছে বা একটা থেকে একটা হচ্ছে। তাহলে এবার যদি একই রকম স্পিসিস থেকে ডিফারেন্ট মলিকুলার স্পিসিস তৈরি হয়, ধরো একটা জিনিস ছিল, একই রকমের দুটো জিনিস ছিল, এবি এবি ছিল, কিন্তু সেখান থেকে তৈরি হয়ে গেল এসি আর এডি,
তাহলে তাদেরকে কিন্তু এন্ট্রপি বেড়েছে বলেই ধরতে হবে। কারণ একটা মলিকিউল যদি এরকম দুটো মলিকিউল যদি একই রকম দেখতে হয়, তাহলে তাদেরকে তুমি যেভাবে সাজাতে পারো, যত রকম ভাবে সাজাতে পারো, দুটো মলিকিউল যদি আলাদা রকম দেখতে হয়, অর্থাৎ একটা এরকম আর একটা এরকম যদি হয়, তাহলে তার নাম্বার অফ পসিবল কনফিগারেশনস অনেকগুলো হবে, বহু সংখ্যক পসিবল কনফিগারেশন হবে। কারণ ধরো এইটা এইটা একটা অ্যারেঞ্জমেন্ট, তাহলে এটাও একটা অ্যারেঞ্জমেন্ট। হাউএভার দিস ইজ অলসো অ্যানাদার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, নো? বাট দ্যাট ইজ নট আ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। তুমি এটাকে যদি এই দিকে নিয়ে আসো, এটাকে যদি এই দিকে নিয়ে চলে যাও, তাহলে কিন্তু নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একই রকম রয়ে গেল। থিং ইজ বিকামিং রিয়েলি ক্লান্কি, সো লেট মি ইরেজ অল দিস। ওকে, তার মানে এই ধরনের সিস্টেমের জন্য, এই ধরনের সিস্টেমের জন্য আমরা এটা বলতেই পারি যে যদি একই রকম মলিকিউল থেকে ভ্যারাইটি মলিকিউল তৈরি হয়, ইভেন ইফ নাম্বার অফ মলিকিউলস আর নট ইনক্রিজিং, দ্য এন্ট্রপি ইজ ইনক্রিজিং। আর যখন মলিকিউলদের ডিগ্রি অফ ফ্রিডম অনেক বেশি থাকে, অর্থাৎ সলিড ফেজ থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপারে যখন যায়, তুমি বুঝতেই পারছো সলিডে তারা খুব ঘেঁষাঘেঁষি করে থাকে, তাদের মধ্যে ট্রিমেন্ডাস ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। কিন্তু যখন তুমি তাদেরকে ভেপারে নিয়ে লিকুইডে নিয়ে গেছো, তখন তারা একটু আলগা আলগা হয়েছে। আর যখন ভেপারে নিয়ে গেছো, তখন তারা প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াচ্ছে। আইডিয়াল গ্যাস হলে তো ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াবে। তাদের এন্ট্রপি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ দুটো মলিকিউল যদি খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে ভীষণ অ্যাট্রাকশন থাকে, তাহলে তাদেরকে তুমি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট খুব বেশি করতে পারবে না। বাট ইফ ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি আদার, তাহলে একটা যেখানেই থাকুক না কেন, অন্যটার পজিশন তার উপরে ডিপেন্ড করে না, সেখানে তুমি সেটাকে অন্য যে কোনো জায়গায় রাখতে পারো। তো অফকোর্স এই দুটো মলিকিউল, একটা মলিকিউল, এইগুলো বলার সেই অর্থে কোনো মানে নেই, কারণ একটা দুটো মলিকিউল নিয়ে রিয়াকশন হয় না, কোটি 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 মলিকিউল নিয়ে রিয়াকশন হয়। তো অবভিয়াসলি গ্যাস ফেজে যখন গেছো, তখন নাম্বার অফ পসিবল কনফিগারেশনস has gone up tremendously, and as a result of it, the entropy will increase. So these are the very basic guidelines of how entropy can increase. তাহলে এই সমস্ত কিছু জেনে বুঝে আমার লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে এইটা, যে এই ডেল্টা জি জিরো, যেটা নাকি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড, সেটা এই দুটো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ডেল্টা এইচ জিরো, একটা হচ্ছে ডেল্টা এস জিরো। কিভাবে ডিপেন্ড করে? ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো। তাহলে আমরা এবার কতগুলো কম্বিনেশন দেখি কি কি হতে পারে। চারটে পসিবিলিটি আছে: ডেল্টা এইচ জিরো নেগেটিভ, ডেল্টা এস জিরো পজিটিভ, ডেল্টা এইচ জিরো পজিটিভ, ডেল্টা এস জিরো নেগেটিভ, ডেল্টা এইচ জিরো নেগেটিভ, ডেল্টা এস জিরো ইজ অলসো নেগেটিভ, আর একটা হচ্ছে ডেল্টা এইচ জিরো পজিটিভ, ডেল্টা এস জিরো পজিটিভ। এর জন্য ডেল্টা জিরোর ভ্যালু কি হবে আমরা কি প্রেডিক্ট করতে পারি? দুটো ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ার কাট প্রেডিক্ট করতে পারি। ডেল্টা এইচ জিরো নেগেটিভ, ওকে, delta S0 is positive, okay, T delta S0 has to be positive because T cannot be negative, but we have minus T delta S0 in this expression, therefore minus T delta S0 has to be negative. So AO negative, AO negative, AO negative, why is this happening? I don't know. AO negative. আরেকটু নিচে A negative, আবার এও কিন্তু পুরোটা নেগেটিভ, তাহলে সব সূত্রে তো নেগেটিভ হবে, হতে বাধ্য। এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তখন কি হবে? একের থেকে বড় হবে। এক্সারগনিক রিঅ্যাকশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর ইকুইলিব্রিয়াম উইল বি গ্রেটার দ্যান দি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আর ইকুইলিব্রিয়াম। আচ্ছা, উল্টোটা দেখি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই যদি নেগেটিভ হয়, তাহলে টি ডেল্টা এস জিরো নেগেটিভ, টি ডেল্টা এস যদি নেগেটিভ হয়, তাহলে মাইনাস টি ডেল্টা এস জিরো হ্যাজ টু বি পজিটিভ। এও পজিটিভ, এটাও পজিটিভ, তো সবই যদি পজিটিভ হয়, তাহলে ডেল্টা জি জিরো কি করে নেগেটিভ হবে? ডেল্টা জিরো পজিটিভ হবে। কিন্তু কখন তুমি বলতে পারবে না, যখন ডেল্টা এইচ জিরোটা নেগেটিভ কিন্তু ডেল্টা এস জিরোটা নেগেটিভ। তা ডেল্টা এস জিরো যদি নেগেটিভ হয়, তাহলে টি ডেল্টা এস জিরো তো পজিটিভ হবে, সরি টি ডেল্টা এস জিরো নেগেটিভ হবে, কিন্তু মাইনাস টি ডেল্টা এস জিরো তো পজিটিভ হবে। তাহলে এ নেগেটিভ, এইটা নেগেটিভ, হাউএভার দিস থিং ইজ নাও পজিটিভ। তাহলে এর ভ্যালুর ওপর নির্ভর করছে না যে ডেল্টা জি জিরোর আলটিমেট ভ্যালুটা কি দাঁড়াবে, নেগেটিভ হবে কি পজিটিভ হবে। যদি টি ডেল্টা এস জিরো ডেল্টা এইচ জিরোকে সুপারসিড করে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি জিরো পজিটিভ হয়ে যাবে। কিন্তু ডেল্টা এইচ জিরো যদি ডমিনেটিং হয়, তাহলে ডেল্টা এস জিরো পজিটিভ হওয়া সত্ত্বেও ওভারঅল ডেল্টা জি জিরো নেগেটিভ হবে। সব থেকে ভালো হয় যদি ডেল্টা এইচ জিরো নেগেটিভ হয়, অর্থাৎ এনথালপিক্যালি ফেভারেবল হয়, এক্সোথার্মিক হয়। আর ডেল্টা এস জিরো যদি পজিটিভ হয়, তো ডেল্টা এস জিরো পজিটিভ মানে কি? ডেল্টা এস জিরো পজিটিভ মানে এইটা, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, সরি প্রোডাক্টের এন্ট্রপি থেকে রিঅ্যাক্ট্যান্টের এন্ট্রপি কম হবে, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যখন যাচ্ছে তখন এন্ট্রপি বাড়ার কথা। যদি বাড়ে, তাহলে আমরা বলি ডেল্টা জিরো পজিটিভ, এবং সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি এটাকেই আমরা এন্ট্রপিক্যালি ফেভারেবল বলে থাকি, কারণ আমরা তো সবসময় রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার কথা ভাবি, উল্টোটা তো ভাবি না।
তাহলে এইটা যখন আমরা ভাবছি তখন আমাদের এইটা মাথায় রাখা উচিত যে এন্ট্রপিটা যখন যদি পজিটিভ হয় তাহলে সেটা ডেল্টা জিরোকে নেগেটিভ হতে হেল্প করে, এই ইকুইলিব্রিয়ামকে একের থেকে বড় হতে হেল্প করে, এবং সেটা আলটিমেটলি আমাদের পক্ষে ভালো। সেই জন্য আমরা এটাকে বলে থাকি এন্ট্রপিক্যালি ফেভারেবল। আর ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি এনথালপিক্যালি ফেভারেবল। দুটো সিচুয়েশন আমরা দেখলাম যেখানে আমরা ক্লিয়ার কাট বলতে পারছি, কিন্তু আর দুটো সিচুয়েশন আছে যেখানে কিন্তু আমরা ক্লিয়ার কাট বলতে পারছি না। সেখানে একটা এক্সাম্পল দেখা যাবে। এখানে আমি ওই জিনিসটাকে আবার লিখেছি যে বেস্ট কেস সিনারিও হচ্ছে ডেল্টা এইচ জিরো নেগেটিভ, ডেল্টা এইচ জিরো পজিটিভ, আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে ডেল্টা এইচ জিরো পজিটিভ আর ডেল্টা এইচ জিরো নেগেটিভ। তার মানে তো ডেল্টা এইচ জিরো পজিটিভ হবেই হবে, এবং কিছু করার নেই তো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই দুটো জায়গায় কি করব। সেখানে ইনফ্যাক্ট কম্পিটিশন হচ্ছে একটা টি ডেল্টা এইচ জিরো ভার্সেস ডেল্টা এইচ জিরো। আর ডেল্টা এইচ জিরোর মধ্যে কিন্তু আবার টেম্পারেচার বলে একটা ফ্যাক্টর ঢুকে বসে আছে। টেম্পারেচার যত বাড়বে টি ডেল্টা এইচ জিরোর গুরুত্ব তত বাড়বে, কারণ ওটা গুণ হচ্ছে। টেম্পারেচার যত কমবে টি ডেল্টা এইচ জিরোর গুরুত্ব তত কমবে। তার মানে টেম্পারেচারের উপর নির্ভর করছে যে ডেল্টা জি জিরোর ভ্যালুটা কতটা নেগেটিভ হবে বা কতটা পজিটিভ হবে যদি এই ধরনের সিনারিও এসে হাজির হয়, নেগেটিভ পজিটিভ এইসব সিনারিও এসে হাজির হয় যেখানে আমি বলতে পারছি না। তো একটা এক্সাম্পল দেখা যায়, একটা রিয়েল লাইফ এক্সাম্পল, 1,3-বিউটাডাইন বলে একটা মলিকিউল, যেটা তুমি হাকেল মলিকুলার অরবিটাল থিওরি পড়ার সময় তার এমও করেছো, আর তার সঙ্গে ইথিলিনের রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনটা বেসিক্যালি ইজ কল্ড এ সাইক্লোএডিশন রিয়াকশন, যেখানে এই টার্মিনাস আর এই টার্মিনাসের মধ্যে একটা বন্ড হবে, এই টার্মিনাস আর এই টার্মিনাসের মধ্যে একটা বন্ড হবে, and there will be subsequent reorganization of the pi electrons in the 1,3-butadiene, and this pi bond in ethylene will disappear. So you will get a cyclohexene ring where these two new sigma bonds are formed, and pi bond ভেঙে চুরে নিজেদের মতো রিঅর্গানাইজ হয়ে গেছে। তাহলে এই রিয়াকশনটার জন্য ডেল্টা এইচ জিরো ক্যালকুলেট করতে বলেছে। তোমাকে বলে দিয়েছে যে একটা কার্বন কার্বন ডাবল বন্ডের এনার্জি হচ্ছে 146 কেকাল পার মোল, আর একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের হচ্ছে 83 কেকাল পার মোল। তো আমরা বন্ড এনার্জি নিয়ে তো এর আগে আলোচনা করেছি, আমরা জানি যে কেন এটার অনেকটা বেশি কার্বন কার্বন ডাবল বন্ড, অথচ ডাবলের থেকে ডাবল নয়, ডাবলের থেকে কম ইত্যাদি, সেগুলো এখন আলোচনার বিষয় না। তো এটা যদি দিয়ে দেয় তাহলে আমি কি এই ডেল্টা এইচ জিরো ক্যালকুলেট করতে পারি? হ্যাঁ, অ্যাকচুয়ালি পারি, ডেল্টা এইচ জিরো আমি ক্যালকুলেট করতে পারি। সাম বিডি বন্ডস ব্রোকেন মাইনাস সাম বিডি বন্ডস ফর্ম। তা সাম বিডি বন্ডস ব্রোকেন মানে কি বন্ড ভেঙেছে? অবভিয়াসলি এখানে তোমার পাই বন্ডটা ভেঙেছে, এখানে তোমার পাই বন্ডটা ভেঙেছে, কারণ ওসব জায়গায় তো পাই বন্ড নেই, আর এখানেও তোমার পাই বন্ডটা ভেঙেছে। তো পাই বন্ড যদি ভেঙে যেত তাহলে তিনখানা পাই বন্ড ভেঙেছে, তাহলে 3 × 146। আর তার সাথে তোমার ভেঙেছে যেটা আরেকটা বন্ড ভেঙেছে, সেটা হচ্ছে সিগমা বন্ড। মানে সিগমা বন্ডটা সিগমা নেই সেই অর্থে ভেঙেছে, অ্যাকচুয়ালি ভাঙেনি, কিন্তু সিগমা বন্ডটা আর সিগমা নেই, সেই জন্য আমরা বলছি যে ওটা অ্যাজ ইফ ওটা ব্রেক করেছে। সেটা হচ্ছে এই সিগমা বন্ডটা, বিকজ ইট হ্যাজ নাও বিং কনভার্টেড ইনটু আ ডাবল বন্ড। তাহলে একটা 83। তাহলে এই টোটাল নাম্বারটা আমাদের হলো সাম বিডি বন্ডস ব্রোকেন মাইনাস সাম বিডি বন্ডস ফর্ম। বন্ডস ফর্ম কোথায় কোথায় হয়েছে? অবভিয়াসলি এই দুটো জায়গায় সিগমা বন্ড নতুন তো তৈরি হয়েছে, অ্যাজ ইট ইজ। খেয়াল করে দেখো, এই জায়গাটা আগে ডাবল বন্ড ছিল, সেটা এখন আর নেই, এটা সিঙ্গেল বন্ড। তাহলে এটাকেও একটা নতুন বন্ড বলে আমি ধরতে পারি। এখানেও একটা ডাবল বন্ড ছিল, তাহলে এখানেও একটা নতুন বন্ড তৈরি হয়েছে বলে ধরতে পারি। এখানেও একটা ডাবল বন্ড ছিল, এখানেও একটা নতুন বন্ড তৈরি হয়েছে। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা সিগমা বন্ড তৈরি হয়েছে বলে আমার ধরা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ এইখানটায় কোনো সিগমা বন্ড, কোনো পাই বন্ড ছিল না, অর্থাৎ ডাবল বন্ড ছিল না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ছিল, সেটা ভেঙে অ্যাজ ইফ ওটা ভেঙে ওখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে। তাহলে আমি এখানটাতে আরেকটা 146 যোগ করব। এই সমস্ত ক্যালকুলেশন করার পরে যেটা বেরোবে সেটা হচ্ছে -40 কেকাল পার মোল। তার মানে এই রিয়াকশনটা এনথালপিক্যালি ফেভারেবল, ভেরি ভেরি ফেভারেবল, কারণ -40 কেকাল পার মোল ইজ হিউজ। হাউএভার রিয়াকশন এন্ট্রপিক্যালি আনফেভারেবল। সেটা আমি কি করে বুঝি না? কারণ আমি তোমাকে আগেই বলেছি, নাম্বার অফ মলিকিউলস যদি বাড়ে তাহলে ভালো, নাম্বার অফ মলিকিউলস কমলে খারাপ। দেখো এখানে এক মলিকিউল বিউটাডাইন আছে, এক মলিকিউল ইথিলিন আছে, তার মানে দুটো মলিকিউল আছে, আর তার থেকে তৈরি হচ্ছে সাইক্লোহেক্সিন। তার মানে দুটো টোটাল রিঅ্যাক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট মলিকিউল তৈরি হচ্ছে, তাহলে এন্ট্রপি ডেফিনেটলি কমছে। এবং এটা তুমি এই ধরনের কোনো ক্যালকুলেশনের মাধ্যমে বলতে পারবে না, কিন্তু একটা ডেটা সাপ্লাই করা আছে। ডেল্টা এস জিরো ইজ, খেয়াল করে দেখো, এই দেখো মাইনাস, তার মানে এস জিরো অফ প্রোডাক্ট ইজ লেস দ্যান এস জিরো অফ রিঅ্যাক্ট্যান্ট। অবভিয়াসলি সাইক্লোহেক্সিনকে তুমি যতভাবে সাজাতে পারো 1,3-বিউটাডাইন আর ইথিলিন মলিকিউলকে তার থেকে অনেক গুণ বেশিভাবে সাজানো যায়, তার ফলে এন্ট্রপিও প্রচুর লস হচ্ছে। সেটা হচ্ছে 43.6 ক্যালোরি পার মোল পার কেজি। খেয়াল করে দেখো, এটা ক্যালোরি, এটা কিন্তু কিলো ক্যালোরি। তাহলে দুজনের মধ্যে কম্পিটিশন হওয়ারই কথা না। তাহলে একটা কিলো ক্যালোরি একটা ক্যালোরি, তাহলে এন্ট্রপি দিয়ে কি যায় আসে? বাট আনফর্চুনেটলি entropy is not alone. You are multiplying entropy with a temperature, এবং সেই টেম্পারেচারের ভ্যালু কিন্তু যখন তুমি কেলভিন স্কেলে নেবে তখন সেটা সিগনিফিক্যান্ট ভ্যালু থাকবে।
So if you are doing this reaction at 200 degree centigrade, then T is 473. T delta is 0 calculate করলে বেরোবে minus 20.6 kcal পাবে. So now this is kcal, not calorie. তাহলে ডেল্টা ই জিরো যখন 473 কেলভিনের জন্য বার করবে তখন একটা ডেল্টা ই জিরো হচ্ছে -40, টি ডেল্টা এস জিরো হচ্ছে -20.6, which means minus টি ডেল্টা এস জিরো is +20.6. ক্যালকুলেশন করলে আসছে -19.4 kcal per mole. তার মানে রিঅ্যাকশন এক্সার্গনিক, K equilibrium একের থেকে বেশি হবে, turns out to be K equilibrium is 10 to the power 12, which is huge. তার মানে প্রতি 10 to the power 12 খানা এই মলিকিউলের জন্য একটা করে এরকম মলিকিউল আছে, তার মানে হিউজ। 10 to the power 12 মানে সাংঘাতিক ব্যাপার। তার ইকুইলিব্রিয়ামটা যে একে ফেভার করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমরা এই ধরনের ইকুইলিব্রিয়াম এরও ব্যবহার করতে পারি। কিন্তু সাপোজ দ্য রিঅ্যাকশন ইজ ক্যারিড আউট at 900 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন হোয়াট হ্যাপেন্স? তুমি টেম্পারেচার তুলে দিলে, টেম্পারেচার তুলে দেওয়ার ফলে তোমার টি হয়ে গেল 1173, 1173. টি ডেল্টা এস জিরো নাও বিকামস -51.1 kcal per mole. যদিও ডেল্টা এইচ অ্যাকচুয়ালি ভ্যারি করবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, কিন্তু আমরা সেই জিনিসটাকে এখন নেগলেক্ট করছি আমাদের সেমি কোয়ান্টিটেটিভ এস্টিমেশনের জন্য ওইটাকে নেগলেক্ট করা হচ্ছে। দ্যাট ইজ সামথিং which is reserved for the physical chemistry course. But let us assume যে এখানে ডেল্টা এইচ জিরো তেমন কিছু ভ্যারি করেনি, করবে কিন্তু করেনি, ধরে নাও করেনি, তাহলে -40 আর এবার এখানে এটা হয়ে গেছে -51, তার মানে মাইনাস দিয়ে গুণ করলে +51। তাহলে দেখা যাচ্ছে ডেল্টা জিরো কিন্তু অ্যাকচুয়ালি নাও ইট ইজ নাও পজিটিভ, and the equilibrium constant is actually less than 1 and much less than 1, 10 to the power -8. So at this temperature cycloaddition reaction তো ফেভার্ড নয়ই, সেখানে উল্টোটা ফেভারেবল। এটাকে আমরা উল্টো দিক এখান থেকে এইদিকে যদি যাই তাহলে আমরা তাকে বলতে পারি সাইক্লো রিভার্সন। তাহলে সাইক্লো রিভার্সন ইজ ফেভারেবল। তার মানে টেম্পারেচার ওঠানামা করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ইকুইলিব্রিয়াম ডান দিক বাঁ দিক যেতে পারে, যদি এই ধরনের সিচুয়েশন থাকে যে এনথালপি এবং এন্ট্রপি এই দুটো আলাদা দিকে কাজ করছে। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা বলতে পারি রিঅ্যাকশনটা এনথালপিক্যালি ড্রিভেন সামনের দিকে, আর 900 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশনটা এন্ট্রপিক্যালি ড্রিভেন পেছনের দিকে। কারণ এন্ট্রপি এই দিক থেকে এইদিকে যদি এন্ট্রপি আনফেভারেবল হয় তো অবভিয়াসলি এই দিক থেকে এদিকে এন্ট্রপি ফেভারেবল, কারণ একটা মলিকিউল থেকে দুটো মলিকিউল তৈরি হচ্ছে। তো এইবার আমাদের এই সমস্ত জিনিসপত্রগুলো জানার পর আর একটা ছোট্ট ক্যালকুলেশন করে আমরা এখানকার ক্লাসটা আজকের মতো শেষ করে দেবো। সেটা হচ্ছে এরকম একটা কোশ্চেন দিয়েছিল একবার, যে কার্বন কার্বন ডাবল বন্ডে HCN এডিশন আর কার্বন কার্বন ডাবল বন্ডে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডে HCN এডিশন, এই দুটোকে কম্পেয়ার করো। কার্বন অক্সিজেন ডাবল বন্ডে HCN এডিশন ইজ ফেভারেবল হয়, আর কার্বন কার্বন ডাবল বন্ডে HCN এডিশন থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল। তো তার জন্য আমাকে কি করতে হবে, কি কি বন্ড ভাঙছে দেখো। কার্বন কার্বন ডাবল বন্ড ভাঙছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভাঙছে, HCN বন্ড ভাঙছে, HC বন্ড ভাঙছে, কার্বন CN বন্ড তৈরি হচ্ছে, কার্বন CN বন্ড তৈরি হচ্ছে, কার্বন H বন্ড তৈরি হচ্ছে, অক্সিজেন H বন্ড তৈরি হচ্ছে। CC ডাবল বন্ডকে যদি আমরা টোটালি ধরে নিই যে হ্যাঁ টোটালি ভেঙে গেছে, যদি টোটালি 145 বা 146 ওখান থেকে আমরা ধরে নিই যে ওটা পুরোটাই লস হয়েছে, তাহলে এখানে একটা নতুন সিগমা বন্ড তৈরি হয়েছে বলে আমাকে ধরতে হবে। তো CC বন্ডের এনার্জিও এখানে বলে দেওয়া আছে। তো এই সমস্ত বন্ডগুলোর যদি তোমাকে এনার্জি বলে দেয়, এই CC বন্ড সমস্ত বন্ডের এনার্জি যদি বলে দেয়, তাহলে ডেল্টা এইচ জিরো ক্যালকুলেশন করাটা ইজি হবে। কার্বন কার্বন ডাবল বন্ড আর HC বন্ড, তাহলে এই দুটোর ভ্যালু হচ্ছে 145 + 19 সামবিডি বন্ডস ব্রোকেন মাইনাস সামবিডি বন্ডস ফর্ম। বন্ডস ফর্ম কি আছে? CC বন্ড 83, CH বন্ড 99, CH বন্ড 99, আর আরেকটা CC বন্ড, তার মানে এইটা একটা CC বন্ড আর এইটা আরেকটা CC বন্ড। এই দুটো CC বন্ডের আলাদা আলাদা এনার্জি হবে, সেই দুটোকে ক্যালকুলেশন করে বলে দিয়েছে তোমাকে। ক্যালকুলেশন করলে বেরোবে -21 kcal per mole। তার মানে এনার্জেটিক্যালি এটা ফেভারেবল, এনার্জেটিক্যালি কার্বন কার্বন ডাবল বন্ডে রিঅ্যাকশনটা ফেভারেবল। কার্বন অক্সিজেন ডাবল বন্ডে যদি HCN অ্যাড করা যায় তাহলে সমস্ত ক্যালকুলেশন করলে দেখা যাবে যে সেটা হচ্ছে -9 kcal per mole, মানে এটাও এনার্জেটিক্যালি ফেভারেবল। However, enthalpy cannot solely give you the idea about delta G. You have to consider entropy as well. So if you look at the entropy, then এখানে দুটো মলিকিউল কম্বাইন করে একটা মলিকিউল হচ্ছে, এখানেও দুটো মলিকিউল কম্বাইন করে একটা মলিকিউল হচ্ছে, মানে এন্ট্রপিক্যালি দুটোই আনফেভারেবল। দুটো একই রকম ভাবে আনফেভারেবল কিনা সেই কুটো তর্কের মধ্যে এখন যাওয়ার দরকার নেই, কিন্তু দুটোই এনথালপিক্যালি ফেভারেবল। ইনফ্যাক্ট এনথালপিক্যালি দিস থিং ইজ অ্যাকচুয়ালি মোর ফেভারেবল দেন এইটা। এনথালপিক্যালি দিস থিং ইজ অ্যাকচুয়ালি মোর ফেভারেবল দেন এইটা। হাউএভার এই রিঅ্যাকশনটা কিন্তু হয় না, এই রিঅ্যাকশনটা হয়, এবং তার জন্য বলা হয় যে HCN addition across carbon oxygen double bond is kinetically favorable, whereas HCN addition across carbon carbon double bond is kinetically unfavorable.
আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল সেখানেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেডে কে ইকুইলিব্রিয়াম হচ্ছে 10⁻12, আর 900 ডিগ্রি সেন্টিগ্রেডে কে ইকুইলিব্রিয়াম হচ্ছে 10⁻−8। তার মানে টেম্পারেচার যত বাড়ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু তত কমছে। তো ফেয়ারলি সিম্পল, কারো মাথায় লজিক্যালি এই প্রশ্নটা আসতেই পারে যে আমি 200 ডিগ্রিতেই বা কেন করবো, টেম্পারেচার যদি 200-র উপরে উঠলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নেমে যায়, তাহলে 200-র নিচে নামলে এন্ট্রপি টার্মটা আরো ডিমিনিশড হয়ে গিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আরো বেড়ে যাবে, এবং রিয়াকশনটা তাহলে রুম টেম্পারেচারে করো না। কিন্তু রুম টেম্পারেচারে বিউটাডাইন আর ইথিলিনকে মিশিয়ে গালে হাত দিয়ে বসে থাকো, কিচ্ছু হবে না, কিচ্ছুটি হবে না। তার কারণ রুম টেম্পারেচার এই রিয়াকশন কাইনেটিক্যালি আনফেভারেবল। এইটা আমাদেরকে বুঝতে হবে। পরের লেকচারে আমরা এটা দেখবো যে কাইনেটিক্যালি আনফেভারেবল জিনিসটা কি, এবং থার্মোডাইনামিক্স যদিও বা বলছে যে ইকুইলিব্রিয়াম যখন পৌঁছবে তখন দুর্দান্ত ভালো ইকুইলিব্রিয়াম প্রোডাক্টকে ফেভার করবে, কিন্তু তা সত্ত্বেও ছিটেফোঁটা প্রোডাক্ট তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না সেটা কাইনেটিক্সের ডোমেনে পড়ে, এবং এটা ডেমনস্ট্রেট করে যে থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক্স দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং তাদের মধ্যে ডিফারেন্সটা খুব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে। এটা আমাদের পরের ভিডিও লেকচারের বিষয়বস্তু হতে চলেছে। Thank you for your patience, and I will see you in the next one.